জি, আহ, আমি আমার ছোট পরিচয় যদি দিতে যাই, আমি হচ্ছি সাইফুল ইসলাম সাগর। ডাটা সলিউশন 360-র জুনিয়র এক্সিকিউটিভ হিসাবে আছি। প্লাস এখানে সাপোর্টিং মেন্টর হিসেবেও দায়িত্বরত আছি। আপনাদের এক্সেল এর সাপোর্টিং যে কাজগুলো সেগুলো আমি করে থাকি। পাশাপাশি হচ্ছে যে আমাদের যে মেইন কোর্স গুলো, সেখানে এক্সেল এর রিয়েল ওয়ার্ল্ড যে প্রজেক্ট গুলো করাই, সেখানে রিটেইল বেসড যে কাজগুলো সেগুলো আমি স্টুডেন্টদের করিয়ে থাকি। তো বলতে পারেন আমি যেহেতু মার্কেটিং এর স্টুডেন্ট, সেক্ষেত্রে আমার রিটেল বেস যে ইন্ডাস্ট্রি গুলো সেগুলো সম্পর্কে একটু নলেজ আছে। তো সেই সুবাদে আমি ওই সেক্টরটা নিয়ে বেশি কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি। পাশাপাশি অন্য সেক্টর গুলোতেও ডোমেন নলেজ গেদার করছি। যতটুকু জানি ইনশাল্লাহ ততটুকু দিয়েই সবাইকে হেল্প করার চেষ্টা করি আর কি। তো আজকে ডাটা সলিউশন 360 কে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা মাস্টার ক্লাস অ্যারেঞ্জ করার জন্য। পাশাপাশি আপনাদের সবার উপরেই আমি কৃতজ্ঞ, কারণ আপনারা জয়েন করেছেন অবশ্যই কিছু শিখতে অথবা কিছু জানতে। তো আমরা আজকে আমাদের কথা মতো, যেমনটাই আমরা বলেছিলাম যে আজকে আমরা পুরো ক্লাসটা নিব বলতে গেলে ফাইন্ডিং ইম্পর্টেন্ট ইনসাইট ফ্রম ডাটা ইউজিং এক্সেল। তো আমরা এক্সেল এর মধ্যে কিভাবে ডাটা থেকে খুব দ্রুত সময়ের মধ্যে কিছু ইনসাইট বের করতে পারি, এটা বলতে পারেন যে খুব কম সময়। জাস্ট আমাকে বস একটা ডাটা দিয়ে বললো, রেডি ডাটা, আমি এখান থেকে কি কি অ্যানালাইসিস করতে পারি, সেই বিষয়গুলো আমরা দেখব। এক্সেলে অনেক ধরনের কাজ আছে, তবে আমি একটা স্পেসিফিক একটা সেক্টর বা একটা বলতে পারেন একটা পার্ট আমি আজকে নিয়ে এসেছি, সেটা হচ্ছে পিভট টেবিল। তো আপনারা যারা সবাই ফর্ম পূরণ করেছেন, আমি মোটামুটি ফর্মটা দেখেছি। তো সেই সুবাদে ওইটার উপরই অ্যানালাইসিস করে আজকের ক্লাসটা আমি নিতে চাচ্ছি, যে একবারে বিগিনার থেকে বলতে পারেন একটু ইন্টারমিডিয়েট হতে পারে, যতটুকু সময়ের সাথে আমি তাল মিলাতে পারি। তো ততটুকু কভার করার চেষ্টা করব। আমি সবাইকে প্রশ্ন করার সুযোগ দিব, যেখানে বুঝবেন না সেখানে দরকার হলে আবার রিক্যাপ করব। তো আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করতে চাচ্ছি আপনাদের মাঝখানে। যে আমরা পিভট টেবিলকে ডাটা বিশ্লেষণের রাজা কেন বলি। সর্বপ্রথম পিভট টেবিল যদি বলতে যে আমরা কেন ব্যবহার করি, কোনো বড় ডাটা সেটকে সহজভাবে যদি আমি বিশ্লেষণ করতে যাই, তাহলে পিভট টেবিল এখানে বড় একটা ভূমিকা রাখে। আর জটিল রিপোর্ট তৈরি করতে মনে করেন একদম কয়েক ক্লিকের মাধ্যমে আমরা তৈরি করতে পারি। ডেটা গ্রুপিং করা বলেন, অথবা কোনো ডাটার উপর ভিত্তি করে, কোনো কলামের উপর ভিত্তি করে আমরা চাইলে ডাটাটাকে সুন্দরভাবে ফিল্টার করতে পারি, এবং ওই ডাটা থেকে একটা সামারাইজ আমরা তৈরি করতে পারি, ইনসাইট খুঁজে বের করতে পারি। এবং এটা কিন্তু আমাদের বলতে গেলে, যেহেতু আমি প্রথমেই বলেছি যে অনেক টাইম সেভিং জিনিসটা এটার সাথে যুক্ত আর কি। তো সেখানে আমাদের কিন্তু সময় অনেক বাঁচিয়ে দেয়। আর আমাদের এই যে ডাটা থেকে আমরা ইনসাইটটা বের করতেছি, এর মেইন উদ্দেশ্য কি, যাতে আমরা আমাদের প্রিভিয়াস যে স্টেপ গুলো আমরা করেছি, এখানে কোথায় কোথায় ভুল আছে, কোথায় কোথায় আমাদের আরো ইমপ্রুভমেন্ট দরকার আছে, সেই সিদ্ধান্তগুলো কিন্তু আমরা ডাটা থেকে নিতে পারি। পিভট টেবিলের যদি আমি প্রধান উপকারিতা আপনাদের কাছে একটু তুলে ধরি, সেখানে বলতে পারি আমি ওয়ান ক্লিক সামারি, যেটা বলে টোটাল এভারেজ কাউন্ট। আমরা যদি ফর্মুলা ফাংশন ইউজ করি, এক্সেলে কিন্তু ফর্মুলা ফাংশনের সাথে মোটামুটি সবাই কম বেশ পরিচিত। তো এক্সেলের যখন আমরা সাম ফাংশন বা অন্যান্য যে ফাংশন গুলো আছে, কাউন্ট, এভারেজ, সেগুলো যখন আমরা ইউজ করি, দেখা যায় যে আমাদের একটা ফাংশন লিখতে হয়, ইউজ কেসে কোনো সময় বড় ফাংশন লিখতে হয়, তখন দেখা যায় একটা কমা অথবা একটা স্পেলিং মিস্টেক হলে আমরা বিভিন্ন ধরনের এরর ফেস করি। তো আমাদের পিভট টেবিলে এইসব ঝামেলা নেই। আমাদের যদি ডাটা রেডি থাকে তাহলে আমাদের এরর আসবে না। আমরা ওয়ান ক্লিকে বলতে পারেন ড্রাগ এন্ড ড্রপ করে আমরা একটা রিপোর্ট জেনারেট করতে পারি। আবার ডাইনামিক অ্যানালাইসিস যেভাবে চাই আমরা ঘুরিয়ে ফিরিয়ে বিশ্লেষণ করতে পারি। আমরা যদি আমাদের ডাটাটা টেবুলার ফর্মে থাকে, তাহলে কিভাবে সেটা ডাইনামিক হবে, এটা আমরা আজকের ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। আর ভিজুয়ালাইজেশন যদি বলি, একটা ডাটাকে যদি আমি লিস্ট আকারে দেখাই, সেটা পড়তে যতটা সহজ, সেটা বোঝা যতটা সহজ, একটা জিনিস যদি ছবির মাধ্যমে দেখাই তাহলে সেটা বোঝা আরো বেশি সহজ। আবার যদি বলি পিভট টেবিলে এক ক্লিকের মাধ্যমে আমি যেই ডাটাটা বের করেছি ইনসাইটটা, সেটার আন্ডারে আমি বলতে পারেন ড্রিল ডাউন করে পুরো ডিটেলস দেখতে পারবো সেই অ্যানালাইসিসটা। আর এটার মধ্যে আগেই বললাম নো কমপ্লেক্স ফর্মুলা, কোনো ফর্মুলা আমার দরকার নেই, ফর্মুলা ছাড়াই মনে করেন সব ইনসাইট আমি বের করতে পারবো। ফিল্টার অ্যান্ড স্লাইসার ফ্রেন্ডলি, এখানে আমরা চাইলে
একটা রিপোর্টের মধ্যে একাধিক ফিল্টার করতে পারি, স্লাইসার ইউজ করলে আরো ফিল্টারিংটা আমাদের সহজ হয়ে যায়। পিভট টেবিলের কিছু সীমাবদ্ধতাও কিন্তু আছে, মানে সব যে একবারে উপকারিতা এই বিষয়টা এমন না। তো এই জিনিসটা যদি আমি বলতে চাই, কিছু লিমিটেশন আছে। রিয়েল টাইম অ্যানালাইসিস যদি বলি, লাইভ ডাটা নিয়ে রিফ্রেশ করা লাগে, যেহেতু আমার একটা টেমপ্লেট রেডি থাকে, সেই অনুযায়ী ডাটাটাকে আমার কপি করে তার নিচে এনে রিফ্রেশ করলে আমার কিন্তু অটোমেশনটা হয় আর কি। তবে লাইভ যে ডাটা তার সাথে কানেকশন নাই। ফর্মুলার কিছু লিমিটেশন আছে, যেমন কমপ্লেক্স কিছু ফর্মুলা যদি আমি ইউজ করি সেক্ষেত্রে আমার পাওয়ার পিভট ইউজ করতে হবে, সেটা আমি এই টপিকে রাখছি না। আর যদি বলি বিগ ডাটা সাইজ, যদি পিভট টেবিল আপনার অনেকগুলো থাকে তাহলে ডাটা সাইজটা একটু ভারী করে দেয়। হ্যাঁ, আর যদি আমার মেইন যে ডাটা যেটা নিয়ে আমি কাজ করতেছি, পিভট টেবিল বানাবো, সোর্স ডাটা আমরা যেটাকে বুঝি, সেটা যদি ডিলেট হয়ে যায় বা কিছু হয়ে যায় তাহলে আমার পিভট টেবিলেও এরর আসবে। কারণ যে জিনিসের উপর বেস করে আমি অ্যানালাইসিস করতেছি সেটাই যদি না থাকে তাহলে আসলে আমি কি পাবো আউটপুট, আমার তো সমস্যা হবেই, স্বাভাবিক। তাহলে আমরা কেন পিভট টেবিলটা শিখবো? এত লিমিটেশন থাকার, ছোটখাটো লিমিটেশন থাকবেই সব জিনিসে, যে আমরা ডাটা নিয়ে ভাবতে শিখবো, আমরা একটা সহজে প্রেজেন্টেশন রিপোর্ট কিভাবে বানাতে পারবো সেটা দেখতে পারবো। কোনো জব প্রফেশনে যদি আপনি যান সেটা আপনার প্রফেশনাল লাইফেও সুবিধা দিবে। আপনার অন্যান্য যে আপনার যারা ক্লায়েন্ট আছে অথবা বলেন যে আপনার কলিগস যারা আছে তাদের মনে করেন দৃষ্টি আকর্ষণ করতে পারেন, তাদের থেকে এক ধাপ আপনাকে এগিয়ে রাখবে। বস অথবা ক্লায়েন্টকে ইমপ্রেস করতে মাত্র 5 মিনিটেই পারবেন, কোনো সমস্যা নেই। আজকে আমরা একবারে বিগিনার থেকেই ইনশাল্লাহ শিখবো। আপনাদের থেকে পরিচয় আসলে এখন নেওয়ার সময় নেই, যেহেতু ক্লাসের টাইম খুবই শর্ট। এই শর্ট টাইমের মধ্যে আমি যতটুকু আপনাদের কভার করতে পারি ইনশাল্লাহ মনোযোগ সহকারে দেখবেন, বেনিফিটেড হবেন আশা করি। সর্বপ্রথম আমি দেখাচ্ছি, আমার এখানে একবারে নর্মাল ডাটা আছে, এমপ্লয়ি আইডি আছে, ডেট আছে, নেম কলাম আছে, এজ আছে, আবার আপনার কিছু আইটেম আছে, রিজিয়ন আছে, আইটেম আছে, প্রোডাক্ট আইটেম বলতে পারেন, আর আমার রিজিয়ন, কোন রিজিয়নে কি পরিমাণ আমার সেল হয়েছে সেই অনুযায়ী কোয়ান্টিটি, আমার সেলস, সব ডাটাগুলো আমার এখানে আছে। আমি যদি শিফট টুতে যাই, এখানেও কিছু ডাটা আছে, অর্ডার আইডি আছে, এখানে আমার দেখতে গেলে 1 2 3 4 বছরের ডাটা আছে। সর্বপ্রথম আমি যদি আমার ডাটাটাকে একটু টেবুলার ফর্ম থেকে সরিয়ে দিই, আচ্ছা, আমার কাছে একটা ডাটা আসলো, এটা একবারে ফ্রেশ কন্ডিশন, কোনো আমার ক্লিনিং এর প্রয়োজন নেই, রেডি ডাটা দিয়ে যেহেতু আজকে কাজ করব, সেক্ষেত্রে সর্বপ্রথম আমার ডাটাটাকে বুঝতে হবে। পেলেই দেখবো যে আমরা অর্ডার ডেট আছে, কাস্টমারের সেগমেন্ট আছে কিছু। এখন এখানে তো আমার ফিল্টার করে দেখার উপায় নেই, আমরা এইভাবে ড্র্যাগ করে দেখতে পারি যে আমার কর্পোরেট আছে, হোম অফিস আছে, স্মল বিজনেস, এভাবে ড্র্যাগ করে তো দেখা খুবই টাফ, তাই না? কাস্টমারের নেম আছে, প্রোডাক্টের ক্যাটাগরি আছে, ক্যাটাগরি আবার রিজিয়ন আছে, ম্যানেজার আছে, কোন ম্যানেজার কোন রিজিয়নে তারা পড়েন সেটাও আমরা দেখতে পারবো, সেলস কি পরিমাণ হয়েছে সেটা দেখতে পারবো। এখন সর্বপ্রথম পিভট টেবিলে যাওয়ার জন্য যেটা করতে হয় আর কি, এখানে ফাংশনালিটির কিছু কাজ করবো না, আগেই বলে দিচ্ছি। ডাটাটাকে সর্বপ্রথম যে কোনো একটা সেলে সিলেক্ট করে নিবেন, যে কোনো একটা সেল সিলেক্ট করে ইনসার্টে যাবেন। ইনসার্টে গিয়ে সর্বপ্রথম আপনি টেবিলার ফর্মে করে নিবেন ডাটাটাকে, অথবা আপনি এভাবেও কিন্তু চাইলে পিভট টেবিল বানাতে পারেন। আপনি প্রথমে একটা সেল উপরে সিলেক্ট করে নিবেন, কন্ট্রোল শিফট, আপনার কিবোর্ডের কন্ট্রোল শিফট চেপে ডাউন অ্যারো, রাইট অ্যারো, সবগুলো সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হলে এই যে নিচে একটা অপশন থাকবে, এই যে এটা অপশনে ক্লিক করলে আপনি চাইলে এই যে টেবিলস আছে, এখানে টেবিলসে গিয়ে আপনি এখানে পিভট টেবিল ক্রিয়েট করতে পারেন চাইলে, এটা একটা অপশন। অথবা আপনার ইনসার্ট থেকে পিভট টেবিল একটা অপশন থাকবে, আবার রিকমেন্ডেড পিভট টেবিল থাকবে। রিকমেন্ডেড পিভট টেবিল আমি পরে যাচ্ছি। আমি যদি পিভট টেবিলে যাই, সে আমাকে একটা রেঞ্জ দেখাচ্ছে। যদি আমি আমার পপ আপটা দেখি, পপ আপটার মধ্যে দেখাচ্ছে যে টেবিল রেঞ্জ। আমার এই যে আমার যে ফাইলটা, এটার নাম হচ্ছে যে এসভিএ, তাই আমার এখানে নাম দেখাচ্ছে এসভিএ, আর আমার রেঞ্জটা হচ্ছে যে এই যে A1 থেকে শুরু করে এখানে G 9329 পর্যন্ত। এই রেঞ্জটা আমি চাচ্ছি কোথায়, নিউ ওয়ার্কশিটে ওপেন করব নাকি একটা এক্সিস্টিং ওয়ার্কশিটে ওপেন করব। আমি যদি চাই নতুন একটা ওয়ার্কশিট ওপেন করব, তাহলে জাস্ট আমি ক্লিক করে দিব, একটা নতুন ওয়ার্কশিট ওপেন হয়ে যাবে, আর এখানে পিভট টেবিল চলে আসবে আমার। এই গেল আমার প্রথম স্টেপ।
এখন পিভট টেবিল দেখেন কি কাজ করতেছে আমার এখানে একটা মেনু বার চলে আসলো বলতে পারেন। এখানে পিভট টেবিলের ফিল্ড গুলো থাকবে। ফিল্ড বলতে দেখেন এখানে আমরা আমাদের ডাটা খেয়াল করলে দেখতে পারবো, এই যে আমরা যে হেডিং গুলো মাত্র আপনাদের পড়ে শোনালাম, এই হেডিং সেম হেডিং গুলো আমার এখানে চলে আসছে। অর্ডার আইডি, কাস্টমার সেগমেন্ট। এখন এর আন্ডারে তো আর ডিটেলস নেই, আমি ফিল্টার করে দেখতে পারতেছি এখানে কি কি আছে। কিন্তু পিভট টেবিলের চমৎকার মজাদার জিনিস কি, সে অলরেডি তার ভিতরে সবকিছু নিয়ে নিয়েছে বলতে পারেন। আমি যদি যাই, সাপোজ যে আমি এখানে চাচ্ছি যে আমার কাস্টমার নেমটা রোতে দিব। আগে আমি বলি, একবার যেহেতু বিজ্ঞানের শুরু করেছি, রো বলতে আমরা কি বুঝি? রো বলতে বুঝি এই যে এইভাবে 1 2 3 4 5 এটা রো। আর যদি কলামের কথা বলি তাহলে হচ্ছে যে 1 2 3 C A B C কলাম, এভাবে হচ্ছে যে কলাম হয়। তাহলে রো কলাম তো আমরা বুঝতে পারলাম। পিভট টেবিলে যদি আমরা ক্লিক করি তাহলে এটা চলে আসবে, আবার বাইরে ক্লিক করলে এটা চলে যাবে। অনেক সময় হয় কি, এটাকে আমরা বলি পিভট টেবিল ফিল্ডস। অনেক সময় হয় আমাদের হাতে ক্লিক লেগে এটা ক্রস অথবা কোনোভাবে চলে গেল, তখন দেখা যায় আমরা এখানে যদি ক্লিক করি এই যে ফিল্ডটা আর আসতেছে না। আমাদের যারা বিগিনার থাকে একবারে, তারা বলে যে ভাইয়া আমার তো পিভট টেবিলের ফিল্ডটা আসতেছে না, আমি কি করব সেক্ষেত্রে? তো সেই ক্ষেত্রে কোনো ওয়ারিড হওয়ার কারণ নেই। আমরা পিভট টেবিল অ্যানালাইজ দেখেন এখানে ডিফল্ট ভাবে আপনাদের এই ফিল্ড গুলো থাকবে। আমরা বাইরে ক্লিক করলে একটা অপশন এখানে মিসিং। আমি যদি পিভট টেবিলের উপর ক্লিক করি দেখেন দুইটা জিনিস আমার এখানে চলে আসে, পিভট টেবিল অ্যানালাইজ আর হচ্ছে ডিজাইন। আমি যদি পিভট টেবিল অ্যানালাইজে যাই তাহলে আমি এই যে ফিল্ড লিস্ট কর্নারে ঠিক আমি পেয়ে যাব। তাহলে এটা কেটে গেলে আমরা ঠিক এখান থেকে আবার ব্যাক পাবো। তো আমার যেহেতু প্রত্যেকটা জিনিস সে এখানে সামারাইজ করে রেখেছে, তা আমি যদি যাই কাস্টমার নেমটা যদি আমি রোতে ছেড়ে দিই, রোতে ছেড়ে দিলে সে আমাকে রো ওয়াইজ কাস্টমার নেম গুলো সিরিয়ালি দেখাচ্ছে। দেখেন আমি কিন্তু এখানে ডাটাগুলো সে অটোমেটিকলি ভিতরে নিয়ে নিচ্ছে, যতগুলো কাস্টমার সে এ অনুযায়ী আমার নামগুলো দেখাবে। এই গেল রো এর বিষয়। এবার যদি এটা আমি ড্র্যাগ করে বাইরের দিকে ছেড়ে দিই, দেখেন এখান থেকে বাইরে ছেড়ে দিলে এটা চলে গেল। আবার যদি রিজিয়নটা আমি কলামের দিকে দিয়ে দিই তাহলে দেখেন কলাম বলতে বোঝাচ্ছে আমার এই যে ABCD যেভাবে যাবে সেটা কলাম আকারে এভাবে দেখাচ্ছে। এখন আমি বুঝবো পিভট টেবিল ফিল্ডের কাজটা কি। এটা হচ্ছে আমার হেডিং এরিয়া গুলো, যা আমার ভ্যালু গুলো সবগুলোকে নিয়ে রাখে। আর এইখানে আছে ফিল্টার, কলাম, রো। রো কলাম আমরা বুঝলাম। ভ্যালু, ভ্যালুর মধ্যে সবসময় আমরা চেষ্টা করব যে আমরা যখন ক্যালকুলেশন করি অ্যাগ্রিগেশন ফাংশন গুলো নিয়ে সাম করব, কাউন্ট করব, অ্যাভারেজ করব, মিনিমাম ম্যাক্সিমাম যাই দেখতে চাই, তার জন্য আমরা এই ভ্যালুর মধ্যে আমাদের যে বলতে পারেন ডাটা সেটের যে নাম্বার যেগুলো থাকে সেগুলো দিয়ে আমরা ভ্যালুতে কাজ করে থাকি। তো আমি যদি সেলসটাকে আমার টেনে ভ্যালুতে নিয়ে যাই, অটোমেটিকলি দেখা যায় সে আমাকে সাম করে দিয়েছে আমার যত সেল হয়েছে। সে এই ইন টোটাল সব সেলের, আমি যদি কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিই এখান থেকে, দেখেন আমার সাম আসতেছে কত, এখানে আছে আপনার 8,63,000 সামথিং অথবা এর থেকে বেশি হবে আর কি। এই কর্নারে আমার কিন্তু দেখাচ্ছে। এটা যদি আমি এখানে যাই একবারে এক্সাক্ট সেম দেখাচ্ছে কিন্তু। আবার যদি চাই এটাকে আমি, এই যে এখানে একটা ছোট্ট পপ আপ আছে, এখানে ক্লিক করে যদি আমি এই যে ভ্যালু ফিল্ড সেটিং এখানে যাই, এটাকে আমি চাইলে অ্যাভারেজে দেখতে পারি আমার অ্যাভারেজ সেল কত, অথবা আমি গণনা করতে পারি যে কয়বার সেল হয়েছে, ম্যাক্সিমাম সেল কত আমার, মিনিমাম সেল কত। এই জিনিসটা কিন্তু ইজিলি আমি পেয়ে যাচ্ছি। তাহলে আমি ওই টপিকে পরে যাচ্ছি। আমি যদি এখানে কাস্টমার সেগমেন্টটাকে রোতে দিয়ে দিই আর সেলটাকে এখানে দিয়ে দিই, এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল চলে গেল যে আমার কোন কোন কাস্টমার সেগমেন্টে কি পরিমাণ সেল হয়েছে। এটা আমি ইজিলি কিন্তু বুঝতে পারতেছি। এখানে যদি আমি ফর্মুলা ফাংশন দিয়ে করতাম তাহলে আমার দেখা যেত ডাটা সেট থেকে সামিট ফাংশন ইউজ করতে হতো, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইউজ করা লাগতো, অথবা আমি ফর্মুলা দিয়ে সেল ফরম্যাটিং করে আর কি বলতে পারেন যে সেল লক করে, তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আমার বের করতে হতো। সেটা অনেক সময় সাপেক্ষ, যে কর্পোরেটের জন্য কত সেল হয়েছে, আপনার হোম অফিসের জন্য কত সেল হয়েছে, সেগুলো আলাদা আলাদা বের করা খুবই টাফ। তো এইখানে জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করলাম, আমার সামিফের কাজ কিন্তু শেষ। এক ক্লিকের মধ্যে ড্রাগ এন্ড ড্রপে কিন্তু আমার শেষ হয়ে গেল সামিফের কাজগুলো। এইবার যদি আমি কাস্টমার সেগমেন্টটাকে
দেখলাম কাস্টমার সেগমেন্ট। এখন 2 ডাইমেনশনাল যদি আমি কথা চিন্তা করি, যে সাম ইফস এর কাজ, যে আমার ডাবল ক্রাইটেরিয়া থাকতে পারে যে আমার কোন রিজিয়নে কোন সেগমেন্টের কাস্টমার কি পরিমাণ সেল হয়েছে। জাস্ট আমি রিজিয়নটাকে যদি কলামে নিয়ে যাই, দেখেন খুব ইজিলি আমি দেখতে পারতেছি আমার কনজিউমার সেন্ট্রালে কি পরিমাণ সেল হয়েছে, ইস্টে কি পরিমাণ সেল হয়েছে, সাউথে কি পরিমাণ সেল হয়েছে, সাউথে ওয়েস্টে কি পরিমাণ সেল হয়েছে। এখানে আবার টোটাল দেখাচ্ছে। চাইলে আমি টোটালটা অফ করতে পারি। আমি পিভট টেবিলের উপর ক্লিক করে পিভট টেবিল ডিজাইনে যদি যাই, ডিজাইন অপশনে এখানে গিয়ে গ্র্যান্ড টোটালটা আমি অফ করে দিতে পারি। এখানে রোজ এন্ড কলামের জন্য যদি অফ করি, দুই ক্ষেত্রে আমার এই যে নিচেরটাও বন্ধ হয়ে যাবে, সাইডেরটাও বন্ধ হবে। যদি একটা চাই একটা বন্ধ করতে হবে, আমি বোধ বন্ধ করে দিলাম। তাহলে দেখেন এখানে ইজিলি আমি দেখতে পারি। এখানে দশমিক যদি চাই আমি সরাতে, এখানে সিলেক্ট করে হোম ট্যাবে গিয়ে জাস্ট আমি এখানে নাম্বার ফরম্যাটিংটাও করতে পারি। এগুলো আমাদের বেসিক। যদি চাই এটার মধ্যে আমি কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করতে পারি। হোম ট্যাবে এসে কন্ডিশনাল ফরম্যাটিং, যে কোনো একটা কালার স্কেল নিবেন, নিয়ে যদি দেখেন এই যে এখানে দেখাচ্ছে গ্রিন থেকে রেড, এটা যদি আমি দেই তাহলে সবচেয়ে বেশি সেল যে জায়গায় সেটা আমার গ্রিন হয়ে দেখাচ্ছে, যে কর্পোরেটে সেন্ট্রালের মধ্যে সবচেয়ে বেশি সেল হয়েছে। আবার দেখেন যদি রেড কালার দেখি, যে আমার স্মল বিজনেস যেটা আছে কাস্টমার সেগমেন্টের, স্মল বিজনেস যারা করে আর কি, তাদের সাউথ জোনে সবচেয়ে সেল কম হয়েছে। এতটুকু বেসিক কি সবার ক্লিয়ার? যে একজন হাত তুলেছেন, বলুন। জি ভাই, আসসালামু আলাইকুম। আমার একটু জয়েন ওয়ালাইকুম করতে লেট আসসালাম। হয়েছে, তো যদি একটু 30 জি, সেকেন্ড একটু রিভিউ করা যেত যে আমরা আসলে প্রথম থেকে কি কি করেছি, এটা একটু ভালো হতো আচ্ছা আর কি। আচ্ছা, সমস্যা নাই, এটা আমরা রিক্যাপ করবো, আবার প্রত্যেকটা জিনিস আবার আসবে। আহ কোনো সমস্যা নেই। আমি দেখবেন যে আবার চলে আসছে টপিক গুলো। আচ্ছা, এই গেল আমাদের বেসিক, যে আমরা চাইলে পিভট টেবিলে 1 ডাইমেনশনাল জিনিসগুলো ইউজ করতে পারি, ডাবল কন্ডিশনের জিনিসগুলো ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। চাইলে আমি দেখেন আরেকজন হাত তুলেছে, কিছু বলবেন? জি, এটা হচ্ছে যে আমরা কি আপনার সাথে কি ট্রাই করতে পারি জিনিসটা? ট্রাই করার জন্য আমি ডাটা সেটটা আগে থেকে দেইনি। আমি আসলে কখনো প্রিফার করি না যে ক্লাসের মধ্যে আপনারা মানে প্র্যাকটিস করুন। দেখা যায় যে আমি আগে চলে গেছি, আপনারা পিছে চলে গেছেন, কোনো প্রবলেম হলে আবার ওইটা মনে করেন যে আমি আপনাদের দেখাতে পারছি না। আমি আপনাদের ক্লাস শেষে এই সেম ডাটা সেট গুলো আপনাদের গ্রুপে দিয়ে দিব, আর প্লাস ক্লাস রেকর্ডিংটাও দেওয়া হবে। তো আপনারা চাইলে পুরো প্র্যাকটিসটা করতে পারবেন। ঠিক আছে? ওকে, তাহলে ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ স্যার। ওকে, থ্যাংক ইউ। জি, ওকে। তো সর্বপ্রথম আমরা কি শিখলাম, যদি আমরা একটা জিনিস রিক্যাপ করি ভাইয়ার জন্য, খুব দ্রুত রিক্যাপ করব। যে যদি আমরা পিভট টেবিল ডিলিট করতে চাই, এই যে এই জিনিসটা, তাহলে এইভাবে সিলেক্ট করে জাস্ট ডিলিট বাটন আছে না আপনাদের, ডিলিট বাটনে ক্লিক করবেন, শেষ। এবার আমি যাচ্ছি যে এইখানে আমার টেবিল আছে, এটা প্রথমে আমরা করব কি, কন্ট্রোল এ দিয়ে, কন্ট্রোল এ তার মানে কন্ট্রোল সব সিলেক্ট হয়ে গেল। এখানে ইনসার্টে এসে যদি আমি পিভট টেবিলে যাই, তাহলে আমার নিউ ওয়ার্কশিটে খুলবো না আমি এক্সিস্টিং এ খুলবো? নিউ ওয়ার্কশিট মানে আলাদা একটা ট্যাব ওপেন হবে, ওই আমার পিভট টেবিলে নিয়ে যাবে। না হলে আমি এক্সিস্টিং যদি দেই সেক্ষেত্রে কি হয়, এক্সিস্টিং এ যদি যাই তাহলে আমার লোকেশন সিলেক্ট করতে বলতেছে যে আমি কোন লোকেশনে পিভট টেবিলটা ওপেন করব। তো আমি ওপেন করতে চাচ্ছি যে আমার শীট 3 তে। আমি শীট 3 তে ক্লিক করলাম, দেখেন এখানে শীট 3 লেখা হচ্ছে। আমি যদি এখানে যে কোনো একটা সেল সিলেক্ট করবো, সে এখানে নিয়ে নিবে। আমি এর 3 নাম্বার থেকে আমি মনে করেন যে পিভট টেবিলটা শুরু করব। এখানে ক্লিক করলাম, দেখেন শীট 3 ট্যাবের A3 তে সে আমার পিভট টেবিলটা ওপেন করবে। তো আমি ওকে দিয়ে দিলাম। ওকে দিলে এই যে আমার পিভট টেবিল চলে আসলো। এখানে আমার যত হেডিং, সব হেডিং গুলো আমার এখানে চলে আসে। তো এখানে সব ডাটাগুলো সে স্টোর করে রাখে, আমরা যদিও এখানে দেখতে না পারি। আমি যদি যাই ম্যানেজারে, ম্যানেজারটা রোতে নিয়ে আমি ছেড়ে দিলাম, দেখেন টোটাল কতজন ম্যানেজার আছে আমার, আমি কিন্তু এখান থেকে দেখতে পারতেছি। কিন্তু আমি যদি এখানে ডাটায় যাই নর্মালি, তাহলে কিন্তু ম্যানেজারের একাধিক নাম, মানে এক নাম বারবার আসছে। তো আমার এইভাবে দেখাটা খুব কঠিন। চাইলে আমি এটা টেবিল ফর্মে এনেও দেখতে পারি সহজে, ওইটা পরে আমি আসবো অটোমেশনের সময়। তো এখানে আমি ম্যানেজারের নামগুলো দেখতে পারি, এটা রো আকারে আছে। আমি যদি চাই ম্যানেজারের নামটা এখান থেকে ড্র্যাগ করে কলামে নিয়ে যাবো, তাহলে ম্যানেজারের নামটা দেখাচ্ছে আমার কলাম আকারে আসতেছে। এখানে রো কলামের বিষয়টা আমরা বুঝলাম। এখন ম্যানেজারটা আমি রোতে রাখলাম, সেলটা যদি আমি দিই ভ্যালুতে, দেখা যাচ্ছে আমার কোন ম্যানেজার কি পরিমাণ বিক্রি করেছে, কোন ম্যানেজার কি পরিমাণ সেল করেছে।
এটা আমি সহজে দেখতে পারি। তারপর যদি চাই যে কোন রিজিয়নে ম্যানেজাররা কি পরিমাণ সেল করেছে, এটা যদি আমি বের করতে চাই, রিজিয়নটাকে আমি ড্র্যাগ করে এখানেও দিতে পারি। তাহলে দেখেন এখানে প্লাস মাইনাসের একটা বিষয় চলে আসে। চাইলে আমি এভাবে সবগুলো মিনিমাইজ করে রাখতে পারি। এই যে আমাদের যেমন এখানে মিনিমাইজ বাটন থাকে না, প্রত্যেকটা আমরা চাইলে এভাবে মিনিমাইজ করে রাখতে পারি। দেখেন প্রত্যেকটা ম্যানেজার কি পরিমাণ সেল করেছে এটা আমি দেখতে পারতেছি। এখানে চাইলে এটা প্লাস দিব, তাহলে এই ম্যানেজারটা সেন্ট্রাল রিজিয়নের জন্য কাজ করে, সে এই সেল করেছে। যদি এই ম্যানেজারটা অন্যান্য রিজিয়নের কাজ করতো তাহলে কিন্তু দেখাতো। আমি ইউজ কেস বুঝাচ্ছি। আমি আপাতত রিজিয়নটা যদি আমি কলামের দিকে ছেড়ে দিই তাহলে বিষয়টা সুন্দর লাগে। দেখেন যে কোন রিজিয়নে কোন ম্যানেজার কাজ করছে, কি পরিমাণ সেল হয়েছে। যদি আমি ম্যানেজারটা বের করে দিই, রিজিয়নটা এখানে এনে দেই, তাহলে রিজিয়ন ওয়াইজ আমি সেল দেখতে পারতেছি। জাস্ট ড্রাগ এন্ড ড্রপের খেলা, আর কিছুই না। প্রথম লেভেল গেল। এখন যদি চাই আমি কাস্টমারের সেগমেন্ট, যে আমি ডাবল ক্রাইটেরিয়া করতে পারি কিনা, এটা যদি আমি ফাংশন ইউজ করতাম, আগেই বলেছি সাম ইফ ফাংশন ইউজ করতে হতো, যে যোগ করবে শর্ত সহজে। আমার এখানে ডাটাটা আছে, আমি ডাটাটা চাইলেই টোটাল বের করতে পারি। ইকুয়াল সাম ফাংশন দিলেই আমার এই টোটালটা আমি সিলেক্ট করে দিলে আমার চলে আসে। কিন্তু শর্ত হচ্ছে যে তুমি এই রিজিয়নে কত বিক্রি হয়েছে, এই রিজিয়নে কত বিক্রি হয়েছে, এটা বের করো। এটার জন্য কিন্তু আমার, যদি আমি যাই, সাম ইফ ফাংশন আছে। সাম ইফ, আমি ফর্মুলার দিকে যাচ্ছি না। সাম ইফ এর ক্ষেত্রে আমার ক্রাইটেরিয়া দিতে হতো, রেঞ্জ দিতে হতো, অনেক ঝামেলা আছে। তো আমরা শর্টকাটে কিভাবে করা যায়, আমরা পিভট টেবিলে নিলাম, নিয়ে জাস্ট রিজিয়নটাকে রোতে দিলাম, সেলটাকে দিয়ে দিলাম, তাহলে আমরা রিজিয়ন ওয়াইজ কি পরিমাণ সেল হয়েছে সব কিন্তু দেখতে পারতেছি। আপনারা যদি ক্যালকুলেট করেন ম্যানুয়ালি, তারপরে দেখবেন এক্সাক্ট সেম রেজাল্ট। এটা আসলে সুন্দর। তারপরে যদি দেখেন, আমি যদি চাই যে সেন্ট্রালে কি কি সেল হয়েছে, এখন আমার এই ডাটা থেকে সেন্ট্রালে কি কি সেল হয়েছে বের করাটা টাফ, ফিল্টারিং ছাড়া। ঠিক আছে, ফিল্টারিং ছাড়া বের করাটা টাফ। তো আমি যদি ধরেন এই যে এটা বের করলাম, সেন্ট্রালে কি পরিমাণ সেল হয়েছে, কি কি প্রোডাক্ট সেল হয়েছে, আমি জাস্ট এই যে ভ্যালুর উপর ক্লিক করে ডাবল ক্লিক করবো, জাস্ট ডাবল ক্লিক। দেখেন এই যে ডিটেলস ফর রিজিয়ন সেন্ট্রাল, আমার সেন্ট্রালের উপর বেস করে আমাকে একটা রিপোর্ট জেনারেট করে দিচ্ছে পিভট টেবিল। জাস্ট ডাবল ক্লিক করলাম, দেখেন এখানে সব সেন্ট্রাল রিজিয়নের ডাটা কিন্তু আমার আলাদা শিটে ডিটেলস আকারে দেখাচ্ছে। আমার যে আমার কোন কাস্টমার সেগমেন্ট কি পরিমাণ মানে বিক্রয় হয়েছে, এগুলো আমরা দেখতে পারতেছি। একটা আলাদা শিট ওপেন হয়েছে শুধুমাত্র সেন্ট্রালের উপর বেস করে। তো আমি এই শিটটা আপাতত ডিলিট করে দিচ্ছি। ওকে, এবার যদি চাই আমি এটাকে 2 ডাইমেনশনাল করতে, যে আমি রিজিয়নটাকে আপাতত বের করে দিচ্ছি, রিজিয়ন ওয়াইজ দেখাবো না, কাস্টমারের নেম দেখালাম। তারপর যদি আমি দেখাই, না সরি, প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজ দেখাই, জিনিসটা ছোট হবে বোঝার জন্য সুবিধা। রোতে দিলাম প্রোডাক্ট ক্যাটাগরি, যে ফার্নিচার আইটেম আমার এই পরিমাণ বিক্রি হয়েছে, অফিস সাপ্লাইস এই পরিমাণ বিক্রি হয়েছে। এগুলো কিন্তু অটোমেটিক হচ্ছে, আমি কিন্তু কিছুই করছি না, জাস্ট ড্রাগ এন্ড ড্রপ। এবার রিজিয়নটা যদি কলামে ছেড়ে দিই, এবার কিন্তু ডাবল ক্রাইটেরিয়া হলো, যে আমার কোন আইটেম গুলো, কোন প্রোডাক্ট ক্যাটাগরি আমার কোন জোনে কি পরিমাণ বিক্রি হচ্ছে, এটা আমি দেখতে পারি। আবার এই যে আমি কন্ডিশনাল ফরম্যাটিং দেখালাম, যদি আমি নর্মালি এইভাবে সিলেক্ট করে, আর যদি চাই গ্র্যান্ড টোটালটা বন্ধ করতে, তাহলে পিভট টেবিলের উপর ক্লিক করে, এই যে পিভট টেবিল অ্যানালাইজ একটা ট্যাব চলে আসে, বাইরে ক্লিক করলে পাবেন না। দিলাম পিভট টেবিল অ্যানালাইজ না, ডিজাইন মোডে যাব, ডিজাইনে গিয়ে গ্র্যান্ড টোটালটা জাস্ট আমি এখানে অফ ফর রো এন্ড কলাম অফ করে দিলাম। অফ করলে এখানে যদি আমি চাই কন্ডিশনাল ফরম্যাটিং, হোমে গিয়ে একটা কন্ডিশনাল ফরম্যাটিং পাবেন আপনারা। এখানে গিয়ে কালার স্কেল আছে, দেখবেন আমি যদি গ্রিন থেকে রেড করে দিই, তাহলে আমি দেখতে পারবো যে আমার দেখেন এই যে টেকনোলজি যে আইটেম গুলো আছে, আমার এই ক্যাটাগরির আইটেম গুলোর সেল সবচেয়ে বেশি। আমি কালারে দেখতে পারতেছি, নর্মাল যদি কালার না থাকতো আমার কিন্তু দেখতে কষ্ট হতো, তাই না? তো আমি এক কালারে দেখতে পাচ্ছি যে এইটা সেন্ট্রাল জোনের সবচেয়ে বেশি সেল। আবার যদি দেখি সাউথ জোনের অবস্থা তো খুবই খারাপ অবস্থা, ভয়াবহ অবস্থা সব ক্ষেত্রেই। দেখেন রেড রেড রেড, সবচেয়ে কম সেল এখানে। তার মানে আমার কি সাউথ জোন নিয়ে আমার কাজ করতে হবে, আমার হতে এখানে মার্কেটিং বাড়াবো। না হলে আমার কোনো, আমি যদি ম্যানেজমেন্ট বলি, এখানে কোনো স্ট্র্যাটেজি তারা খাটাবে যাতে আমার সেলটা আরো বৃদ্ধি পায়। তারপর দেখা যাবে পরের মাসের ডাটা নিয়ে যদি আমি অ্যানালাইসিস করি, আমি আমার ডিফারেন্সটা বুঝতে পারবো যে কি পরিমাণ গ্রোথ হয়েছে কোম্পানির। এভাবে আমরা হেল্প করতে পারি কোম্পানিকে। তো আপাতত আমি 2 ডাইমেনশনালে থেকে বের হলাম। এখন আমি বুঝবো যে এখানে টেবিল ফর্মে থাকলে কি সুবিধা, আর টেবিল ফর্মে না থাকলে কি সুবিধা। এবার যদি যাই, এই যে আমার ডাটাটা, এটা কিন্তু টেবিল ফর্মে নাই। এখানে আরেকটা জিনিস দেখে, 2 ডাইমেনশনাল দেখালাম আপনাদের,
এবার যদি দেখি আরেকটা ডাটা নিয়ে আমি দেখাচ্ছি, এটা ডিলিট করে দিলাম। ইনসার্ট পিভট টেবিল, সেম এক্সিস্টিং ওয়ার্কশিটে গিয়ে আমি শীট 3 তেই খুলতেছি এখানে। ওকে, এবার দেখেন আমার কাছে একটা ডাটা আছে, কান্ট্রি আছে, সেল আছে, প্রফিট আছে। আমি যদি কান্ট্রি দিয়ে আমি রোতে ছেড়ে দিই, তারপর সেলটাকে দিয়ে দিলাম আমি ভ্যালুতে, আমি এখানে কান্ট্রি ওয়াইজ সেল দেখতে পারতেছি। এবার যদি আমি দেখি যে আমার রিজিয়নটা যদি আমি দিয়ে দিই কলামে, দেখেন এভাবে আমার ডাটাটাকে আমি দেখতে পারতেছি। কিন্তু এখানে দেখেন কিছু গ্যাপ আছে। নর্থে আমার এখানে সেল হয়নি, বেলজিয়ামে সেল হয়, বেলজিয়ামে সেন্ট্রালে সেল হয়েছে, নর্থে সেল হয়নি, এখানে কিছু গ্যাপ আছে। এই গ্যাপগুলো দেখতে আমার খুব অড লাগতেছে বিষয়টা। তো আমার রিপোর্ট যখন আমি দিব, এখানে গ্যাপ থাকা মানে কি ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক আমি চাচ্ছি না। আমি চাচ্ছি এখানে কোনো একটা যেখানে আমার বিক্রয় হয়নি সেখানে জিরো দেখা। সেটা কি করে করবো? পিভট টেবিলে, পিভট টেবিলে ডিফল্ট ভাবে তো এইভাবেই আসে। আমরা এই পিভট টেবিলের উপর রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে এখানে একটা অপশন পাবেন, পিভট টেবিল অপশন। আমি আবারও দেখাচ্ছি, রাইট ক্লিক করে পিভট টেবিল অপশনে যাবেন। অপশনে গেলে এখানে একটা আপনি অপশন পেয়ে যাবেন যে ফর এমটি সেল শো, এটা চেকমার্ক থাকবে। আমি এমটি সেলের জন্য কি দেখাতে চাচ্ছি, জিরো দিলাম, চাইলে আপনি যে কোনো কিছু দিতে পারেন। ওকে দিয়ে দিলাম। দেখেন যে আমার যে যে জোনে আমার সেল হয়নি সেই জোনগুলোতে আমার জিরো দেখাচ্ছে। তাহলে এই জিনিসটা আমার রিড করতে আরো সুবিধা হয়। এবার যদি যাই, যে আমরা এই জিনিসটা আপনাদের আগেই দেখেছি ড্রপ ডাউন করে কিভাবে আমরা দেখাতে পারি। এবার আমরা তো দুইটা কন্ডিশন এখানে নিয়ে আসছি, চাইলে আমরা এটা আরো সহজ ভাবে দেখতে পারি, এই জিনিসটাকে আরো সহজ ভাবে। এটা যদি আমি কপি করি, দেখেন আরেকটা খোলার জন্য আমার আবার ডাটাতে যেতে হবে না, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব, সিলেক্ট করে আবার এখানে এসে পেস্ট করে দিতে পারবো কন্ট্রোল ভি দিয়ে। যদি চাই আরেকভাবে কপি করা যায়, কিভাবে? পুরোটাকে আমি যদি সিলেক্ট করি, এভাবে সিলেক্ট অবস্থায় যদি থাকে, যে আমার এটা আমি পুরোটা সিলেক্ট করলাম, মাউস চেপে রেখে এভাবে টান দিব, এভাবে এভাবে টান দিব, কোথায় এসে আবার দেখেন যে এইখানে আসলে কার্সারটা আমার চেঞ্জ হয়। এভাবে ড্র্যাগ করলে আপনার এই পাশে কিন্তু আসতেছে, এটা মুভ হবে, এটা মুভ হবে। চাইলে আপনি মুভ করতে পারবেন, কন্ট্রোল কাট দিয়ে পেস্ট না করে এভাবে মুভ করতে পারেন। যদি আপনি মাউসের কন্ট্রোলটা চেপে রাখেন, দেখেন আমি কিন্তু মাউস ছাড়িনি, তাহলে আমার এই যে প্লাস চিহ্ন আসতেছে কার্সারের সাথে প্লাস, তার মানে কি আমার আরেকটা কপি হয়ে যাবে, সেম ভাবে কপি হয়ে গেল। তার মানে আমার কন্ট্রোল সি কন্ট্রোল ভি দেওয়ার প্রয়োজন নেই, শর্টকাট। তো এবার এটাকে যদি চাই আমি কাস্টমাইজ করতে পারি, কান্ট্রিটাকে বের করে দিলাম, রিজিয়নটাকে বের করে দিলাম, শুধু সেলটা রাখলাম। এখন এখানে যদি কান্ট্রিটাকে আমি রোতে দিয়ে দিই, সে অনুযায়ী দেখাচ্ছে আমার। আচ্ছা, তো আমি স্লাইসারের বিষয়টা আপনাদের দেখাই যে আমরা এই জিনিসটা সহজে কিভাবে করতে পারি। এই যে আমার কান্ট্রি ওয়াইজ সেল দেখাচ্ছে, এখানে কিন্তু আমি সেন্ট্রাল নর্থ আলাদা আলাদা ভাবে দেখিয়েছিলাম। চাইলে এই যে রিজিয়নটাকে, এই রিজিয়নটাকে আমি কলামে না দিয়ে আমি চাইলে ফিল্টারে দিতে পারি। ফিল্টারে দিলে হয় কি, এখানে একটা দেখেন উপরে চলে আসছে হেডিং আকারে, এটা ড্রপ ডাউন করে আমি চাইলে সেন্ট্রাল যদি ক্লিক করি, সেন্ট্রাল জোনের জন্য কি পরিমাণ আমার সেল হয়েছে এগুলো আমি দেখতে পারতেছি। চাইলে আপনি এখানে অল দিতে পারেন, অথবা কন্ট্রোল চেপে চেপে এখানে মাল্টিপল যদি আমি সিলেক্টটা অন করে দিই, তাহলে আমি মাল্টিপলে ইউজ করতে পারি, কন্ট্রোল চাপা লাগবে না। জাস্ট দুইটা সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম, দেখেন দুইটার উপর বেস করে আমার কি পরিমাণ সেল হচ্ছে কোন কান্ট্রিতে আমি দেখতে পারবো। ক্লিয়ার করার জন্য এখানে জাস্ট অল দিয়ে দেন, অল দিয়ে ওকে দিয়ে দেন। আবার যদি এইভাবে করি, তাহলে আমার বারবার ড্রপ ডাউনে যেতে হচ্ছে, জিনিসটা আরো কঠিন মনে হচ্ছে আমার জন্য, দরকার নেই। এটা আমি ফিল্টার থেকে যদি বেরও করে দিই, তাহলে আরো ইজি ওয়েতে করতে পারি স্লাইসারের মাধ্যমে। স্লাইসার নেওয়ার জন্য আপনার ধরেন এইটার উপর আপনি স্লাইসার করবেন, তাহলে এই পিভট টেবিলের উপর ক্লিক করে, এখানে আমার কিন্তু একাধিক আছে পিভট টেবিল। আমি যদি এই পিভট টেবিলের উপর ক্লিক করে এই যে পিভট টেবিল অ্যানালাইজে যাব, অ্যানালাইজে গেলে দেখবেন যে ইনসার্ট স্লাইসার, আমি স্লাইসার ইউজ করতে পারবো। স্লাইসার জিনিসটা কি? স্লাইসারে যদি যাই, দেখেন সেম ভাবে যে পিভট টেবিলের যে ফিল্ডটা যেমন, সেম স্লাইসারটাও আমার একই রকম লাগতেছে। স্লাইসারের কাজ কি, আপনার এখানে হেডিং নেমটা সে নিয়ে নিবে আপনার ফিল্টার হিসেবে, যেটা আমরা সিলেক্ট করলাম সেটা সিলেক্ট করার জন্য ধরেন রিজিয়নটা দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। এবার দেখেন এটা একটু অন্য ধরনের চলে আসলো, আমার দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্ট আছে।
যদি আমি যাই, এবার দেখেন আমার সহজেই সিলেক্ট করতে পারি সেন্ট্রাল, নর্থ, সাউথ, এই যে কোন জায়গায় কি পরিমাণ বিক্রি হচ্ছে আমি জাস্ট ওয়ান ক্লিকে দেখতে পারতেছি। ফিল্টারিংটা আমার সহজ হয়ে গেল, এইভাবে ফিল্টার করার কোনো প্রয়োজন নেই। ওকে, এটা হচ্ছে আমার আমার স্লাইসার আমাকে এইভাবে হেল্প করতেছে। কিন্তু দেখেন পাশাপাশি অনেকগুলো কিন্তু স্লাইসার আছে, দেখেন শুধুমাত্র এটার জন্যই চেঞ্জ হচ্ছে, বাকিগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না। হতে পারে এখানে ডিফারেন্ট ডাটা হতে পারে। আমি যদি দেখেন এটা কান্ট্রি ওয়াইজ আমি কিন্তু সেল বের করেছি, এটা আমি চেঞ্জ করি যে এটাকে আমি শুধু রিজিয়ন ওয়াইজ সেল রাখি, কান্ট্রিটাকে বাদ দিয়ে দিই, রিজিয়নটাকে আমি ড্র্যাগ করে রোতে নিয়ে আসি। তার মানে এটা আমার কান্ট্রি ওয়াইজ সেল, এটা আমার রিজিয়ন ওয়াইজ সেল। রিজিয়ন তো আমার ফিল্টার করেছি, এটা আমি সিটিতে রাখি, রিজিয়নটা বের করে দিই। এটা কান্ট্রি ওয়াইজ সেল, এটা সিটি ওয়াইজ সেল। ঠিক আছে, এবার দেখেন কান্ট্রিটা কিন্তু আমার চেঞ্জ হচ্ছে, সিটিটা চেঞ্জ হচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে আমি এই পিভট টেবিলের উপর ক্লিক করে আমি একটা স্লাইসার নিয়েছি। তার মানে কি, এটার পুরো ব্যক্তি স্বাধীনতা বলতে পারেন তার উপর, যে আমার যে স্লাইসারটা আমি নিব সেটা কোন পিভট টেবিলের আন্ডারে আমি নিচ্ছি সেটা বুঝায়। আমি যদি এটা ক্লোজ করে দিই, ক্রস, এই যে এখানে, এটা মানে না যে এটা চলে যাবে, এটা ক্লিয়ার অল ফিল্টার, যদি এটা দেই তাহলে সব চলে যাবে। তাহলে এটা যদি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করলে এখানে একটা অপশন পাবো রিপোর্ট কানেকশন। দেখেন আমি এই পিভট টেবিলটার একটা নাম দিয়ে নিই সর্বপ্রথম। পিভট টেবিল অ্যানালাইজে যাবেন, এটা যদি আমি দেখি পিভট টেবিল 5 এ আছে, তো আমি এটাকে নাম চেঞ্জ করে দিব সিটি ওয়াইজ সেল, সিটি ওয়াইজ সেল, সিটি ওয়াইজ সেল। ওকে, সিটি ওয়াইজ সেলে চলে আসলাম। এবার যদি আমরা যাই, এটা রাইট ক্লিক করব, রিপোর্ট কানেকশন একটা অপশন পাবেন, এটা স্লাইসারে ক্লিক করা অবস্থায় পাবেন। তাহলে আমরা রিপোর্ট কানেকশনে যদি যাই, এখানে আমি এই যে নাম চেঞ্জ করেছি এটা কিন্তু দেখতে পাবেন। আর যতগুলো পিভট টেবিল আমার এই যে করা আছে সেগুলো সব শো করতেছে, আমার এই টেবিল গুলো। আমি এগুলোতে চাচ্ছি না, তো আমার সিটি ওয়াইজ সেল এই যে একটা পিভট টেবিলে আমি ক্রিয়েট করেছিলাম এটার সাথেও কানেকশন করে দিচ্ছি। ওকে দিয়ে দিলাম। এবার দেখেন নর্থে যদি ক্লিক করি তাহলে আমার ডাটা চেঞ্জ হওয়ার কথা। আচ্ছা, এটার সাথে কানেকশন হয়েছে, এটার নাম মেবি চেঞ্জ হয়েছে পিভট টেবিলে। সিটি ওয়াইজ সেল, ওকে, এন্টার, রিপোর্ট কানেকশন। ও সরি, আমার এখানে সিলেকশনটা মেবি ভুল হয়েছে, আমি পিভট টেবিল 4 এ দিয়েছি, সিটি ওয়াইজ সেল হবে। ওকে দিয়ে দিলাম। এবার দেখেন সেন্ট্রাল যদি ক্লিক করি আমার কিন্তু কান্ট্রি ওয়াইজটাও চেঞ্জ হচ্ছে, সাথে সাথে আমার ফিল্টারিং হচ্ছে কিভাবে, দেখেন সিটি ওয়াইজ সেল হচ্ছে, মানে ডাইনামিকলি বলতে পারেন। আমি এক ক্লিকে চাইলে কিন্তু আমি একাধিক স্লাইসার ইউজ করতে পারি। এখানে ক্লিক করে জাস্ট, এবার আমরা পিভট টেবিল অ্যানালাইজে গিয়ে আর স্লাইসার নিব না, আরো সহজে নেওয়া যায়। তার জন্য করবেন কি, এই যে আমার ফিল্ডটা যে শো করছে পিভট টেবিলের যে ফিল্ডটা, এখানে আমি চাইলে স্টেট, এই যে স্টেটের উপর রাইট ক্লিক করবো, মাউসের রাইট ক্লিক করলে এখানে অ্যাড এ স্লাইসার, এখান থেকে আমি অপশন পেয়ে যাচ্ছি। তাহলে তো আমার এখানে যাওয়ার প্রয়োজন নাই। অ্যাড এ স্লাইসার যদি ক্লিক করি, দেখেন স্টেটের উপরেও আমার স্লাইসার কিন্তু এখানে শো করতেছে। চাইলে আমি এই যে চেঞ্জ হতে, যদি এটার সাথে রিপোর্ট কানেকশন করে দিতাম তাহলে এটাও কিন্তু ডাইনামিকলি চেঞ্জ হতো। এতটুকু কি ক্লিয়ার আপনাদের? কোনো কোশ্চেন থাকলে করতে পারে। শুনতে পাচ্ছেন? হ্যালো, জি জি ভাই, শুনতে পাচ্ছি ভাই। এই যে কানেকশনটা একটু এখানে আরেকবার যদি একটু রিভিউ করতে। আচ্ছা, কানেকশনটা রিভিউ করার জন্য দেখেন আমি যদি স্লাইসারের রাইট ক্লিক করি, এই যে স্লাইসার যেটার সাথে আমি কানেকশন করাতে চাই এটা দিয়ে ধরেন করাবো, রাইট ক্লিক করে প্রথমে প্রত্যেকটা জিনিসের আপনি পিভট টেবিল যেটা ওয়াইজ আপনি অ্যানালাইসিস করেছেন তার একটা নাম দিয়ে নেবেন, তাহলে খুঁজে পেতে সুবিধা হবে কোনটার সাথে আপনি কানেকশন করাচ্ছেন। এগুলোর আমি নাম দেই নেই, তাই ডিফল্ট ভাবে এগুলোর নাম দেখেন পিভট টেবিল 6 আছে, এটা যদি আমি দিতাম কান্ট্রি ওয়াইজ, কান্ট্রি ওয়াইজ সেল, তাহলে এই পিভট টেবিলের নামটাই হয়ে যেত আমার কান্ট্রি ওয়াইজ সেল। এখন এটার উপর রাইট ক্লিক করে রিপোর্ট কানেকশনে যাব। রিপোর্ট কানেকশনে গিয়ে আমি এটাকে চাইলে বড় করতে পারি এইভাবে, দেখেন সিটি ওয়াইজ সেল, এই যে এটাকে আমি রিপোর্ট কানেকশন করে দিলাম, দিয়ে ওকে দিয়ে দিলাম। তাহলে এবার দুইটাই কিন্তু আমার চেঞ্জ হচ্ছে, এটাও চেঞ্জ হচ্ছে এটাও চেঞ্জ হচ্ছে, যে এই স্টেটে এই যে এই কান্ট্রিটা পড়ে আর এই সিটিটা পড়ে। তো এইভাবে আমি চাইলে রিপোর্ট ওকে ভাই, কানেকশন করতে পারি স্লাইসারে।
ওকে ভাইয়া, বুঝতে পারছি। স্যার ডাটা আচ্ছা। শিটটা আমি দেখা যাচ্ছে না, শুধু আপনার রেকর্ডিংটা দেখতে পাচ্ছি। সবারই না, কেমন আমরা তো হচ্ছে? না, আমরা তো ঠিকঠাক ভাইয়া দেখতে পাচ্ছি। কাইন্ডলি আপনি একটু রিজয়েন করবেন। আমরা তো দেখতেছি। আচ্ছা, তাহলে মানে আচ্ছা, আমার নেটের প্রবলেম হচ্ছে, এবার ঠিক আছে, আমি একটু রিজয়েন নিয়েছি। আপনি একটু রিজয়েন করেন। এবার আমরা আরো কিছু দেখবো, যে আমাদের স্লাইসারের পার্টটা গেল, টাইমলাইনেরও কিছু বিষয় আছে। আসলে সব মনে রাখা কষ্টসাধ্য, জাস্ট আপনাদের যেভাবে সুবিধা। আমি তাই আগে থেকে কিছু একটা সাইট রেডি করে রেখেছি। এবার দেখেন, আমরা স্ট্রাকচার তো দেখলাম কিভাবে একটা নরমালি অ্যানালাইসিস করতে পারি, এটা গেল বেসিক। এখন যদি চাই আমি রিপোর্টটাকে আরো সুন্দরভাবে শো করতে পারি। এখন এই যে আমার শীট 3 শীট 2, এই যে এই 2 এর উপর আমি একটা ইনসার্ট পিভট টেবিলে যাচ্ছি, যে নিউ ওয়ার্কশিট নিলাম। ওয়ার্কশিটে গিয়ে আমার কান্ট্রিটাকে আমি দিয়ে দিলাম রোতে, এই অনুযায়ী আমি স্টেটটাকেও দিয়ে দিলাম রোতে। তাহলে দেখেন, স্টেটটা যদি না দেই, ধরেন প্রোডাক্ট ক্যাটাগরি আছে আমার এখানে, কোনো সিটি আছে, কান্ট্রি ওয়াইজ আমার সিটি আছে কিছু, এখানে বেশি ডাটা নেই, না হলে দেখাতো আর কি। কাস্টমার নেম দিয়ে দিলাম, কোন কান্ট্রিতে কি কি কাস্টমার আছে এই যেমন দেখাচ্ছে। হ্যাঁ, জার্মানির কাস্টমার কারা, ফ্রান্সের কাস্টমার কারা, সেগুলো আমি দেখতে পারতেছি ইজিলি। সেলটাও যদি আমি দিয়ে দিই তাহলে দেখতে পারতেছি। এখন দেখেন এখানে প্লাস মাইনাসের অপশন কিভাবে দেখাচ্ছে। এভাবে কি প্রত্যেকটা ডাটা যখন বড় হবে এক এক করে কি দেওয়া সম্ভব? যদি আমার এখানে হাজার হাজার ডাটা হতো, সবগুলোকে আমি প্লাস প্লাস মাইনাস মাইনাস দিয়ে দিয়ে করতাম। এভাবে ম্যানুয়ালি করতে গেলে টাইম তো মনে করেন যে চলে যাবে, আর এত টাইম তো আমার নেই। আমার তো দ্রুত অ্যানালাইজ করতে হবে, তার জন্য আমি করতে পারি রাইট ক্লিক করে, এই যে এই ডাটাটার উপর রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এখানে একটা অপশন পাবেন এক্সপান্ড এন্ড কলাপসের যে বিষয়টা। আমি যদি এক্সপান্ড মানে তো আমরা বুঝি যে ছেড়ে দেওয়া, ছড়িয়ে দেওয়া, যেটাই বোঝায়। এক্সপান্ড এন্টায়ার ফিল্ড মানে আমার এখানে যদি আমি এক্সপান্ড দিই তাহলে যেটা সিলেক্ট আছে সেটাই শুধুমাত্র খুলবে। আর আমি যদি এক্সপান্ডে গিয়ে এক্সপান্ড এন্টায়ার ফিল্ড দিই তাহলে আমার পুরো সম্পূর্ণ জিনিসটা একবারে খুলে যাবে। আমি এন্টায়ার ফিল্ড দিলাম, দেখেন এক ক্লিকে কিন্তু আমার পুরো, যদি হাজার হাজার ডাটা সেট থাকতো সবগুলো খুলে যেত। এবার যদি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে যদি আবার কলাপসে যাই, কলাপস এন্টায়ার ফিল্ড, তাহলে দেখেন সবগুলো আবার কলাপস হয়ে গেল। এভাবে করতে পারি, কিন্তু দেখেন এভাবে যদি দেখি একটার নিচে আরেকটা দেখাচ্ছে, এই জিনিসটা আমার ভিজুয়াল একটা রিপোর্ট দেখতেও খারাপ লাগে, যে একটার নিচে আরেকটা আমার বোঝা কষ্টসাধ্য। যে এটা জাস্ট একটু ডান পাশে আছে বিধায় আমার বুঝতে সুবিধা হচ্ছে যে এই অস্ট্রেলিয়ার আন্ডারে আমার এই এই কাস্টমার গুলো আছে, তাই না? এই যে কান্ট্রি আর হচ্ছে কাস্টমার নেম। তো এটা যদি চাই আমি টেবুলার ফর্মে করতে পারি। এখানে পিভট টেবিল সিলেক্ট অবস্থায় দেখেন, বাইরে সিলেক্ট অবস্থায় কিন্তু এটা আসবে না, আগে বলে দিচ্ছি। এখানে ক্লিক করে পিভট টেবিল অ্যানালাইজে যাব, গিয়ে যদি আমি এখানে সরি ডিজাইনে যাব, ডিজাইনে গিয়ে রিপোর্ট ভিউটা, যে রিপোর্ট লেআউট, এটা যদি যাই আমি টেবুলার ফর্মে দেই, দেখা যায় কিভাবে আসতেছে, আলাদা একটা কি কলামই সে আমাকে দিয়ে দিচ্ছে। তো আমি যদি এটা কলাপস করি, দেখেন এটা কিন্তু থেকে যায় এখানে গায়েব। এখন যদি আমি এটাকে এক্সপান্ড করে দিই এন্টায়ার ফিল্ডে, তাহলে সে আমাকে আলাদা একটা কলাম দেখাচ্ছে। অস্ট্রেলিয়ার আন্ডারে আমার এই এই কাস্টমার গুলো আছে, ঠিক আছে। আবার অস্ট্রেলিয়ার টোটালও দেখাচ্ছে আমার, অস্ট্রেলিয়ার টোটালে আমার কি পরিমাণ সেল হয়েছে। ডেনমার্কের যদি টোটালে যায় আমার এই পরিমাণ সেল হয়েছে, এই কাস্টমার গুলো আমার কি পরিমাণ সেল করছে। এখন দেখেন এইটা আমার 3টা রো দখল করে আছে, এখানে তো খালি। এটা কি মার্জ করা সম্ভব? আমি যদি যাই হোমে, এখানে মার্জ এন্ড সেন্টার, এটা তো বেসিক সবাই জানে। যদি আমি কোনো রো কে মার্জ করতে চাই, তাহলে ধরেন এই যে আমার এ বি সি দিলাম নর্মালি, এইটা ধরেন আমার হেডিং নেম, খুব বড় করতে চাচ্ছি বা একটা অ্যাট্রাকটিভ ধরেন কিছু করতে চাচ্ছি, হেডিং নাম আমার এটা বড় করব। দেন ধরেন এটাকে অ্যালাইনমেন্ট মিডলে করলাম। এটা হেডিং নেম যদি বড় হয়, এভাবে 2-4টা সেল মিলে আমি এটাকে কিন্তু মার্জ করতে পারি চাইলে। এখান থেকে এই যে মার্জ করে দিলাম, এটা সেন্টারে চলে আসলো। চাইলে কালার চেঞ্জ করতে পারবো, তাই না? এত কিছু করা যায় এখানে। আমি এটা বাদ দিচ্ছি, এই টপিকে আসতেছি না। পিভট টেবিলে যদি আমি এখানে মার্জ করতে যাই তাহলে কি হয়? এখানে যদি আমি মার্জ করতে যাই, দেখেন সে আমাকে কিন্তু এই অনুমতি দিচ্ছে না, কারণ পিভট টেবিলে মার্জ করার এখানে ডিরেক্টলি কোনো অপশন নেই। তাহলে আমি এটা যদি করতে চাই, সেক্ষেত্রে আমি কি করব? এখানে রাইট ক্লিক করব, আবার দেখেন পিভট টেবিল অপশনে চলে যাচ্ছি। পিভট টেবিল অপশনে গিয়ে এখানে দেখেন মার্জ এন্ড সেন্টার উইথ টেবিলস, আমি এখানে একটা করে দিলাম, এক ক্যারেক্টার,
এটা ওকে দিয়ে, এটা আগে আপনার চেক মার্ক দিয়ে দিতে হবে। ওকে দিয়ে দিলাম। দেখেন অস্ট্রেলিয়াটা আমার একটার মধ্যেই শো করতেছে, বেলজিয়াম সেম ভাবে, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি সবগুলো কিন্তু মার্জ হয়ে গেল, তাই না? এবার রিপোর্টটা দেখতে আমার ভালো লাগতেছে। যদি আমি চাই গ্র্যান্ড টোটালটা অফ করব, ডিজাইনে গিয়ে আমি জাস্ট গ্র্যান্ড টোটালটা এখানে অফ ফর রো এন্ড কলাম দিয়ে দিলাম। ডিজাইন রিপোর্ট গ্র্যান্ড টোটাল অফ ফর রো এন্ড কলাম, এটা সিলেক্ট করে যদি আমি যাই রাইট ক্লিকে পেয়ে যাব। আচ্ছা, এটা মেবি টেবুলার ফর্মে হবে না, তারপরও আমি যেটা বুঝাতে চাইলাম যে আপনারা চাইলে এখানেও মার্ক ইউজ করতে পারেন, এখানে আপনার রিপোর্ট গুলো দেখতে সুবিধা হয়। এটা হচ্ছে টেবুলার ফর্মের একটা বলতে পারেন যে ভালো দিক, যে আমরা আলাদাভাবে একটা এই যে কলার যদি আমরা নর্মালি করতাম, যদি টেবুলার ফর্মে না থেকে পিভট টেবিল অ্যানালাইজ ডিজাইনে গিয়ে যদি আমরা আগের যদি আমরা কম্প্যাক্ট এটাই দেখতাম এই ফর্মে, কম্প্যাক্ট ফর্মে, তাহলে আমার এইভাবে দেখাতো। তবে আমরা টেবুলার ফর্মে যদি আসি তাহলে আমার আলাদাভাবে দেখতে আরেকটু মানে আমার চোখের জন্য আরামদায়ক হয়। বুঝতে পেরেছেন? এতটুকু টেবুলার ফর্ম আর হচ্ছে আমার নর্মাল ফর্মে যে সুবিধাটা, এটা আমি তুলে ধরলাম আপনাদের। এবার যদি যাই, যে আমি স্লাইসারের কাজটা দেখিয়েছি, স্লাইসার চাইলে আমরা একাধিক ডাটা সেটের ক্ষেত্রে ইউজ করতে পারি, একটার ক্ষেত্রেও ইউজ করতে পারি। সেটা আমাদের ফিল্টার হিসাবে কাজ করে, ফিল্টারিং করতে করতে কাজ করে। যদি আমি যাই যে আমার টাইম যদি থাকে কোনো, এই যে ডাটা সেটে আমার টাইম আছে, ধরেন ডেটের একটা আলাদা কলাম আছে, সেই ক্ষেত্রে কিভাবে আমাদের স্লাইসার হয় সেটা যদি আমি দেখি, এই যে আমার ডেট আছে, আমি এটা সবগুলো আমি দিয়ে দিই অফ করি। এবার আমরা আসবো একটা বিষয়ে, সেটা হচ্ছে গ্রুপ কিভাবে করা যায়। আমাদের পিভট টেবিলেও গ্রুপের অপশন আছে, সেটা যদি আমি দেই, ধরেন সেলটা আমার থাকলো ভ্যালুতে, আমি অর্ডার ডেটটা এটা যদি আমি রোতে ছেড়ে দিই, দেখেন সে আমাকে ডেট ওয়াইজ আমার সেল এখানে দেখাচ্ছে। এখন আমি গ্রুপ করতে চাচ্ছি, এখানে তো আমার মাসও আছে, ডেটও আছে, আবার ইয়ারও আছে। আমি যদি চাই এখানে রাইট ক্লিক করে এখানে গ্রুপের একটা অপশন পাবেন, রাইট ক্লিক করে যদি আমি গ্রুপে যাই, দেখেন এটা আমার আপাতত তো আছে কোয়ার্টারে, চাইলে আমি গ্রুপ করতে পারবো, চাইলে মান্থে করতে পারবো। আমি যদি শুধু মান্থে দেই, ওকে দিয়ে দিই, তাহলে কি হয় দেখেন জানুয়ারি মাসে সেল আছে। আচ্ছা, আমি একটা বড় ডাটা সেট নিয়ে আপনাদের দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। সেম জিনিসটা আমি ডিলিট করে দিচ্ছি, যেখানে আমার একাধিক, এখানে জাস্ট এক মাসের ডাটা তো বিদায় এমন দেখাচ্ছে। আমরা এমন কোন ডাটা সেট আছে যেখানে বেশি ইয়ার আছে না, এখানে নাই। আমরা এই ডাটা সেটটা যদি দেখি এসভি এখানে, আচ্ছা এটাকে আমরা কন্ট্রোল টি দিব টেবুলার ফর্মে যাওয়ার জন্য, টেবিল, অথবা আমরা এই ডাটাটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করে এটা যদি আমরা ইনসার্টে যাই, টেবিল করতে পারি। টেবিল ফর্মে গেলে দেখেন এই ডাটাটাকে নরমালি আমরা ভিউ করছি, এবার একটু অন্যভাবে ভিউ করতে পারি। টেবিল ফর্মে আসলে এই যে একটা ফিল্টারের মতো আমার জায়গা চলে আসে, এখান দিয়ে আমি দেখতে পারি কয়টা ম্যানেজার আছে। আমরা এইভাবে সিলেক্ট করে করে দেখতে পারি, যে সিলেক্ট করে যদি আমি দেই তাহলে পুরো ডাটাটা এই ম্যানেজারের আন্ডারে চলে আসে। কিন্তু এইভাবে আমি নিব কেন? আমি তো পিভট টেবিলে ডাবল ক্লিক করলে আমার পুরো ইনফরমেশন দিয়ে দিচ্ছে, যেটা আমরা দেখেছি। তাহলে আমরা মেইন ডাটা যদি ফিল্টার না করে মেইন ডাটা রেখে আমরা চাইলে ডাবল ক্লিক করে আমরা রিপোর্ট বের করতে পারি। উদাহরণ এই যে অস্ট্রেলিয়ার আন্ডারে সেল দেখতে চাচ্ছি, তাহলে অস্ট্রেলিয়া কি আমার ফিল্টার করার দরকার আছে? এখানে এসে অস্ট্রেলিয়া ফিল্টার করব, এই যে অস্ট্রেলিয়াটাকে আমরা ফিল্টার করব, ফিল্টার তো করার আমার প্রয়োজন মনে হচ্ছে না। আমরা এটাকে একটু সাইডে রাখি, শীট 2 নিয়ে আমরা কাজ করতেছি। এটা অস্ট্রেলিয়া ফিল্টার করার আমার প্রয়োজন নেই, ফিল্টার করলে আমার মেইন ডাটা সেটটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমি চাইলে এখানে ডাবল ক্লিক করলে আমার অস্ট্রেলিয়ার আন্ডারে কি কি আছে সবকিছু কিন্তু আমার রিপোর্ট দিচ্ছে, তাহলে আমার ফিল্টারের প্রয়োজন নেই পিভট টেবিলে আসলে। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম গ্রুপিং এ। তো গ্রুপিং এর জন্য আমি একটা ডাটা সেট এখানে নিচ্ছি, এটার মধ্যে একাধিক ইয়ার আছে, আপনারা দেখতে পাচ্ছেন 13, 12, 11, 10 থেকে 13 পর্যন্ত আছে। তো এইটাই যদি যাই, আমরা পিভট টেবিল যদি ক্রিয়েট করি, ইনসার্ট পিভট টেবিল, পিভট টেবিলটা আমি এই ট্যাবেই ধরেন খুলবো, এক্সিস্টিং ওয়ার্কশিট এখানেই খুলবো, দিয়ে ওকে দিয়ে দিলাম। এবার আমরা চাইলে এটাকে কিন্তু মুভও করতে পারি, এখান থেকে এই পাশে নিয়ে আসতে পারি।
আপাতত মুভ করছি না, আমি এখান থেকে মুভ করতেছি, যে আমি অর্ডার ডেটটাকে যদি আমি রোতে ছেড়ে দিই, এখানে আমার অটোমেটিকলি কিন্তু গ্রুপ করে দিচ্ছে। অনেক সময় অটোমেটিক গ্রুপ দিবে না, তখন আমাকে গ্রুপ করে নিতে হবে। সেলটা যদি আমি দেই, আমি যদি এখানে রাইট ক্লিক করি, এই যে গ্রুপের অপশন পাবো, আমি আগেই বলেছি এখানে গ্রুপ করা আছে। যদি গ্রুপ করা না থাকতো, সেক্ষেত্রে ধরেন আপনার ডেতে আছে, নর্মালি ডেতে আসলো, তাহলে আমার ডেতে দেখাচ্ছে। আমি যদি চাই এই গ্রুপটাকে আমি ডে ওয়াইজ দেখাবো না সেল, আমি চাচ্ছি যে এটা মান্থ ওয়াইজ দেখাবো, তাহলে গ্রুপে যাব, গ্রুপে গিয়ে মান্থ সিলেক্ট করে ডেটটা বাদ দিয়ে দিব, ওকে দিয়ে দিব, সে আমাকে মান্থ ওয়াইজ দেখাচ্ছে কোন মাসে কি পরিমাণ সেল হচ্ছে। আমি চাইলে ইজিলি দেখতে পাচ্ছি, হ্যাঁ, কোনো ক্যালকুলেশন ছাড়া, ড্র্যাগ এন্ড ড্রপ, জাস্ট ক্লিক। এবার রাইট ক্লিক করে আবার যদি গ্রুপে যাই, চাইলে কোয়ার্টার ওয়াইজ আমি দেখতে পারি। কোয়ার্টার ওয়াইজ যদি দেখতে চাই, তাহলে এই যে কোয়ার্টার, ওকে দিয়ে দিলাম, যে আমার ফার্স্ট কোয়ার্টারে কি পরিমাণ সেল হয়েছে, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার। আবার যদি রাইট ক্লিক করি, গ্রুপে যাই, আরো অপশন আছে, চাইলে আমি আওয়ার্স, মিনিট, এই যে কল সেন্টারে এইসব জিনিস ব্যবহার হয়। আপাতত আমি আওয়ার্স, মিনিট এইভাবে দেখছি না। ইয়ারে যদি যাই, ইয়ার ওয়াইজও আমি কিন্তু সেল দেখতে পাচ্ছি। দেখেন, ইয়ার ওয়াইজ সেল কম্পারিজনটা আমি দেখতে পারি। এটা যদি কালার আমি চেঞ্জ করি, কন্ডিশনাল ফরম্যাটে গিয়ে কালার স্কেলে যাই, আপনার গ্রিন থেকে রেড, তাহলে দেখেন সবচেয়ে বেশি সেল হয়েছে আমার রানিং ইয়ার বিজনেসটা। তাহলে আমার বলতে গেলে আমার 10-এ একটু সেল কম ছিল, 11-তে গিয়ে আরো বেশি লস হয়েছে। কালারটা দেখছেন বেশি গাঢ় হয়ে গেছে। এবার একটু ভালো সেল হয়েছে, তারপরে দেখেন 13 সালে এসে আমার বিজনেস গ্রোথটা অলমোস্ট বলতে গেলে ভালো, যদি ইয়ারলি আমি হিসাব করি। তো এভাবে আমরা করতে পারি। আবার গ্রুপিং যদি করি, একাধিক গ্রুপও কিন্তু করা যায়। চাইলে আমরা এখানে কোয়ার্টার, কন্ট্রোল চেপে চেপে মান্থ দিয়ে ওকে দিয়ে দিলাম, তাহলে এইভাবে দেখাচ্ছে। আমরা এটাকে টেবুলার ফর্মে রাখতে পারি না? এইভাবে দেখালে দেখেন প্রত্যেকটা মিনিমাইজ করতে হয়। যে ইয়ারের আন্ডারে কি আছে, কোয়ার্টার আছে, কোয়ার্টারের আন্ডারে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এভাবে আছে, ডেট থাকলে আরো হবে। তো এটা যদি আমরা টেবুলার ফর্মে নেই, এবার কোথায়, ডিজাইনে গিয়ে রিপোর্ট লেআউট, রিপোর্টটা কোন লেআউটে দেখতে চাচ্ছি, টেবুলার ফর্মে। এবার দেখেন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা, যে আমার 2010-এ কোয়ার্টার এগুলো, মান্থ এগুলো আলাদা আলাদা। এতটুকু কি ক্লিয়ার আপনাদের গ্রুপিংটা? কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আমি একটু ধীরে ধীরে আগাচ্ছি যাতে বিগিনাররা, Clear. আমি দেখলাম অলমোস্ট। ক্লিয়ার। আচ্ছা, আমরা আস্তে আস্তে আরো শো ভ্যালু এগুলোর কাজ দেখবো, অটোমেশনের কিছু কাজ দেখবো, শর্ট সময় যতটুকু করা যায় আর কি। এবার গ্রুপিং আমার শেষ। চাইলে আমি এভাবে বের করে দিতে পারি, ইয়ার ওয়াইজ থাকলো। এবার যদি আসি, আমরা স্লাইসার দেখেছিলাম কোনো হেডিং এর উপর, ইয়ার অথবা কান্ট্রি, এগুলোর উপরও আমরা চাইলে স্লাইসার ইউজ করতে পারি। কিভাবে? আমরা যদি ডেটের উপর স্লাইসার ইউজ করতাম সরাসরি, তাহলে কি হতো বিষয়টা? আমরা শীটের মধ্যেই করেছিলাম, এই যে শীট 2 এর উপর করেছিলাম নাকি, এখানে গিয়ে ইনসার্ট, পিভট টেবিল, এক্সিস্টিং, এখানে কান্ট্রি ওয়াইজ সেল দেখি, আর ইয়ারটাকে আমরা ধরেন স্লাইসার নিয়ে আসবো, অর্ডার ডেট, অ্যাড স্লাইসার। তাহলে আমরা ডে ওয়াইজ কিন্তু দেখতে পারতেছি। এখানে যদি টাইম লাইনে যাই, টাইম লাইনের একটা অপশন আছে, এটাকে আমি ডিলিট দিয়ে দিই। এটা সিলেক্ট রাখা অবস্থায় পিভট টেবিল অ্যানালাইজে যাবেন, এখানে একটা আছে ইনসার্ট টাইমলাইন। টাইমলাইনে যদি আসি, অর্ডার ডেটই দেখাবে। টাইমলাইন বলতে টাইম বোঝায়, অন্য কোনো ফাংশন দেখতে পারবেন না আপনি, অন্য কোনো অপশন গুলো। এখানে যদি আসি, দেখেন কিভাবে শো করতেছে। চাইলে এটাকে বড় করে নেবেন। এখানে আমার 1 বছরের ডাটা, গতবার যেটা দেখেছিলাম 4 বছরের ডাটা ছিল, চাইলে এভাবে ড্র্যাগ করে দেখতে পারেন। জানুয়ারি, ফেব্রুয়ারিতে কি পরিমাণ সেল ছিল, মার্চে কি পরিমাণ। যদি আমি কন্ট্রোল চেপে নেই, তাহলে এটা কাজ করবে না, এটা শিফট দিয়ে কাজ করতে হয়। শিফট যদি আমি ক্লিক করি, যে জানুয়ারিতে কি পরিমাণ সেল হয়েছে, এটা কিন্তু দেখাবে এখানে। তারপর শিফট চেপে মার্চে কি পরিমাণ, মেতে কি পরিমাণ, এভাবে চেঞ্জ হবে। এটা যদি রিপোর্ট কানেকশন করে দিই তাহলে, অথবা এটার উপর ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নিলে সবচেয়ে বেটার। ডিলিট করে দিলাম।
শীট 3 শীট 4। আচ্ছা, এটার উপর কাজ করেছিলাম। তো এখানে যদি আমি এই যে স্লাইস এইটার উপর পিভট টেবিলের উপর ক্লিক করে আমি যদি পিভট টেবিল অ্যানালাইজ টাইমলাইনে যাই, ইনসার্ট টাইমলাইন, টাইমলাইনে গিয়ে অর্ডার ডেটটা যদি আমি দিয়ে দিই ওকে, তাহলে এটার আন্ডারে এটা চলে গেল। ঠিক আছে, আমি এটা চেঞ্জ করে দিচ্ছি ভ্যালুটা, এটা কান্ট্রি ওয়াইজ দিচ্ছি যেহেতু এটা ডেটে আছে, ইয়ারটা বাদ দিলাম, দিয়ে কাস্টমার নেম অথবা প্রোডাক্ট ক্যাটাগরির উপর আমি সেল দেখবো। আচ্ছা, সেপ্টেম্বর সেল না, 2014 সেপ্টেম্বরে কোনো সেলই হয়নি। এর মানে এটা বোঝাচ্ছে আমি যদি যাই 2014 তো ডাটাই নেই বোধ হয়, ডিসেম্বরে যাই এই পরিমাণ সেল হয়েছে 12তে। আমি যদি চাই এখান থেকে আমি ডেইজে কোয়ার্টারে দেখতে পারবো, কোয়ার্টারে ফার্স্ট কোয়ার্টার 2011তে কি পরিমাণ সেল হয়েছে, এভাবে আমরা চাইলে দেখতে পারবো। এটা চাইলে বড় করে একবারে রাখতে পারেন, তাহলে আপনাদের জন্য সুবিধা। কোয়ার্টার যদি না হয় আমরা ইয়ারেও দেখতে পারি, চাইলে এখান থেকে মান্থেও দেখতে পারি। আমরা যদি এইভাবে ড্র্যাগ করি দেখেন সবগুলো কিন্তু ইয়ারের দেখাচ্ছে, 2010-এর জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর শেষ হয়ে আবার 11। আমরা যদি এখানে যাই এইভাবে শিফট চেপে চেপে আমরা দেখতে পারি যে জানুয়ারি থেকে আমার জুন পর্যন্ত কি পরিমাণ সেল হয়েছে, আর 2010 থেকে যদি বলি আমার 11 সাল পর্যন্ত কি পরিমাণ সেল হয়েছে। এইভাবে আমরা চাইলে টাইমলাইনটাও ইউজ করতে পারি। অনেক সময় আমরা যখন চার্ট করব তখন এই জিনিসটা অনেক সময় কাজে আসে। তো আমরা গ্রুপিং এরও কিছু কাজ দেখলাম, আবার চাইলে কাস্টম গ্রুপও করা যায়। এটা তো গেল ডিফল্ট গ্রুপ, যে আমরা ডেটটাকে যদি ছেড়ে দিই তাহলে সে আমাকে ডিফল্ট ভাবে একটা গ্রুপ ক্রিয়েট করে দেয়। এই যে এইভাবে দেখেন, ডেটে কিন্তু আমার এত কিছু ছিল না, যদি আমি অরিজিনাল ডাটায় দেখি এত কিছু ছিল না, জাস্ট ডেট ছিল। এর থেকে সে আমাকে অটোমেটিকলি কিছু গ্রুপ দিচ্ছে, মান্থ, কোয়ার্টার, ইয়ার, এই অনুযায়ী চাইলে আমি দেখতে পারি। এভাবে প্লাস মাইনাস করে দেখতে পারি। চাইলে যেটা আমি দেখতে চাচ্ছি না, ইয়ার দেখবো না মান্থে দেখবো, ইয়ার বের করে দিলাম। কোয়ার্টার দেখবো না, কোয়ার্টার বের করে দিলাম। মান্থে দেখবো, মান্থ আছে, ডে দেখবো না, ডে বের করে দিলাম। তাহলে আমি মান্থ ওয়াইজ শুধু দেখলাম যে কি পরিমাণ কোথায় সেল হয়েছে। এটা অল ওভার 4 বছরের জন্যই আমার দেখাচ্ছে। ঠিক আছে, তো এটা গেল আমার নর্মালি টাইমলাইনের যে বিষয়টা, সেটা আমি দেখলাম। গ্রুপিং এর যে বিষয়টা, এখন যদি চাই যে আমি কাস্টম গ্রুপিং করব, যে নর্মাল কাস্টম ভাবে কি গ্রুপ করা সম্ভব পিভট টেবিলে, এটাও সম্ভব। যদি মানটা আমি বের করে দিই, ধরেন প্রোডাক্ট ক্যাটাগরি না, প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজই দিলাম বোঝার জন্য, এটা অল্প ডাটা আছে, আমি অন্য কোনো বেশি ডাটায় দেখি। কাস্টমার সেগমেন্ট, কাস্টমার নেম, নেম যদি দেই, হ্যাঁ এটা বেশি আছে। ধরেন কোন কাস্টমার আমার পরিচিত বা টপ 5 কাস্টমার যদি আমি ধরেন টপ লার্জেস্ট টু স্মলেস্ট করা যায়, এই যে ডাটাটা আমার এইভাবে আছে। ধরেন এখানে বড় ছোট কোনো কিছু বোঝা যাচ্ছে না যে কিভাবে আছে ডাটাটা। এইভাবে যদি আমি দেই তাহলে দেখেন কন্ট্রোল শিফট ডাউন এরও যদি দেই, দিয়ে এটা এই এক ঘর উপরে উঠিয়ে দিলাম, এভাবে না, উঠিয়ে দিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং যদি আমি কালার স্কেল করি গ্রিন থেকে রেড, তাহলে সে আমাকে দেখায়। কিন্তু এইভাবে যদি আমি দেখি কোথায় কোথায় কম ভ্যালু, কোথায় কোথায় গ্রিন ভ্যালু, সেগুলো দেখতে কিন্তু আমার খুবই কষ্ট। যদি আমি যাই এভাবে দেখতে গেলে আমার এইভাবে দেখাবে কোথায় কোথায় কি। এগুলো অনেকগুলো কাস্টমার যেহেতু দেখেন, যেখানে গ্রিন তার মানে ওর কাছে সেল বেশি। কিন্তু আমি এইভাবে দেখতে চাই না, আমি দেখতে চাই আরেকটু শর্ট করে দেখতে চাই, যে আমার বড় থেকে ছোট, ছোট থেকে বড় আমরা করেছি না, অঙ্ক যেভাবে করেছি সেভাবেও করা যায়। আমরা পিভট টেবিলে আসবো, এখানে রাইট ক্লিক করব ভ্যালুর উপর, আমি এখানে না টেক্সটের উপর না, ভ্যালুর উপর রাইট ক্লিক করে আমি যাব এখানে, দেখেন যে শর্ট করতে পারি আমরা ডাটাকে লার্জেস্ট টু স্মলেস্ট, বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড়, যেভাবে দেখতে চাই আমি। তাইলে এই অপশনটা এখানেও পেয়ে যাবেন। এই যে ড্রপ ডাউন, এখানে গেলে সেম ভ্যালু ফিল্টার, ভ্যালু ফিল্টারে যদি জানেন যে এখানেও দেখতে পারেন মোর শর্ট অপশন, এখান থেকে দেখতে পারবেন যে আপনি অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং করতে চাচ্ছেন, কিসের আন্ডারে। তো এত ঝামেলা না, শর্টকাটে যদি যাবেন রাইট ক্লিক শর্ট করবেন, লার্জেস্ট টু স্মলেস্ট, বড় থেকে ছোট দেখবো, শেষ। এবার দেখেন কালারটা কি সুন্দরভাবে নামছে। সবচেয়ে বড় সেলটা আমার এভাবে দেখাচ্ছে, সবচেয়ে ছোট সেলটা যেতে যেতে আমার একবারে রেড হয়ে যাবে। ঠিক আছে, তো আমি যদি চাই আমার টপ 10 কাস্টমার কোনটা, যে আমার এখানে টপ 10 কাস্টমার কোনটা, এটা কিভাবে বের করবো? আমি কি এভাবে দেখবো লার্জেস্ট টু স্মলেস্ট করে এভাবে 10টা দেখবো? না, আমি কন্ট্রোল জেড দিলাম, আমার এইভাবেই থাকুক ডাটাটা। আমি এইখানে ক্লিক করবো, এই যে এখানে, অথবা রাইট ক্লিক করবো, এখানে ফিল্টার একটা অপশন পাবেন। এখানে কি আছে? এখানে থাকার কথা। আচ্ছা, না হলে আমরা এখানে এই যে ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউনে গেলে ভ্যালু ফিল্টার, ভ্যালু ফিল্টারে যাবেন। আবারও দেখাচ্ছি স্লো, নামের উপরে যে এই যে একটা থাকে
আপনারা এটা ক্লিক করলেই দেখবেন যে এখানে একটা ড্রপ ডাউনের মধ্যে চলে আসবে পপআপে যে ভ্যালু ফিল্টার। তো এই ভ্যালুটাকে আমরা কিভাবে ফিল্টার করব? টপ 10-এ যদি যাই, টপ দিব না বটম দিব এটাও আমি সিলেক্ট করতে পারতেছি। টপ 10 যদি দেই অথবা 5 দেই, অথবা আপনি টপ 20 কাস্টমার চান সেটাও কিন্তু সম্ভব। আমি টপ 10 যদি দেখতে চাই দিলাম, কিসের উপর বেস করে? সেলের উপর বেস করে না অন্য কিছু? এখানে সেল আছে যেহেতু সেলই দেখাচ্ছে, অন্য কিছু থাকলে দেখাতো। সেলের উপর বেস করে আমি দেখতে চাই, ওকে দিয়ে দিলাম। দেখেন এখানে চাইলে আমি টপ 10 কাস্টমার গুলোকে দেখতে পারবো। এটা আগের কন্ডিশনাল ফরম্যাটিং আছে বিধায় এখানে শো করতেছে। আমি যদি যাই কন্ডিশনাল ফরম্যাটিং রিমুভ করব, তাহলে এখানে ক্লিয়ার রুলস সিলেক্টেড সেল শেষ। এটা যদি চাই আবার আমি বড় থেকে ছোট, এটা হচ্ছে আমার টপ 10 কাস্টমার, ওদের উপরে আমার বিক্রি তারপর 11 থেকে শুরু হবে। এরা হচ্ছে আমার টপ 10 কাস্টমার। আমি এখানে ফিল্টার করে নিচ্ছি, ভ্যালু ফিল্টার টপ 10। তো এটা যদি আবার আমি সাজাই লার্জেস্ট টু স্মলেস্টে, তাও আমি করতে পারি। একটা শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট। দেখেন এবার যদি বলি টপ 1 কাস্টমারও, চাইলে আমি কিন্তু র্যাঙ্কও দিতে পারি। কন্ট্রোল জেটে গেলাম, চাইলে এখান থেকে শো ভ্যালু এজ র্যাঙ্কও আছে। যদি চাই আমি এটা পরে যাব শো ভ্যালু এজ এর অপশনে। এতটুকু তো ক্লিয়ার যে আমি ফিল্টারও করতে পারি ড্রপ ডাউনে। গ্রুপিং যদি করি, ধরেন এই কাস্টমার গুলোকে একটা গ্রুপে ফেলাবো, ম্যানুয়াল গ্রুপ যেটা বললাম। অর্ডারে গেলে ডেটে গেলে আমার কিন্তু গ্রুপ দেখায়, মান্থ ইয়ার অথবা অন্যান্য জিনিসে আমার কিন্তু গ্রুপ দেখায় ডিফল্ট ভাবে। আমি যদি ধরেন এই টপ 10 কাস্টমার ওদের নিয়ে আমি একটা গ্রুপ ক্রিয়েট করবো, বা অন্য যে কোনো ইউজ কেস হতে পারে, তাহলে আমি এভাবে কন্ট্রোল চেপে চেপে সিলেক্ট করতে পারি। ধরেন এই প্রথম 3টাকে আমি চাইলাম একটা গ্রুপ করতে, রাইট ক্লিক করে গ্রুপে যাব। গ্রুপে গিয়ে এভাবে আমার প্রথম 3টা করে একটা গ্রুপ হবে। আচ্ছা এটা এই কেসে ইউজ হয় না নরমালি, যে আমি যদি যাই প্রোডাক্ট ক্যাটাগরি, ক্যাটাগরিয়াইজ দিলাম, ক্যাটাগরিজ না কাস্টমার সেগমেন্ট। আচ্ছা কনজিউমার আর কর্পোরেট এই দুটাকে একটা গ্রুপ করব। ধরেন রাইট ক্লিক করে গ্রুপে যদি ক্লিক করি, এটা একটা গ্রুপ 1 হয়ে গেল, যে এটা আমার এক নম্বর গ্রুপে আছে। চাইলে আমি গ্রুপের নামটা চেঞ্জ করতে পারি, যে কনজিউমার আর কর্পোরেট মিলে আমার একটা গ্রুপ, যে আমার ফেভারিট সেগমেন্ট ধরেন যেখানে আমার সেল বেশি হয়, বা কিছু একটা নাম দিতে পারি। বা আমি দিতে পারি হাই 1, যে কোনো একটা দিলাম হাই 1, যে আমি একটা গ্রুপ করে নিলাম যে আমার এই জায়গাটায় হাই বেশি হয় সেল। এভাবে আমি চাইলে কাস্টম গ্রুপ করতে পারবো। বাকিগুলো কিন্তু অন্য গ্রুপের আন্ডারে চলে গেল, যে হোম অফিস চলে গেল, এভাবে চলে আসলো। এভাবে আমি চাইলে কাস্টমার সিলেক্ট করে করে কাস্টমাইজলি আমি গ্রুপ করতে পারি। চাইলে এই 3টা একটা গ্রুপ করতে পারি, এভাবেও গ্রুপ করা সম্ভব। এতটুকু ক্লিয়ার? আমি প্রত্যেকটা জিনিস জাস্ট টাচ দিয়ে যাচ্ছি আপনাদের, চাইলে আরো দেখানো যায়, তবে সময় কুলাবে না আসলে। এবার আমরা শো ভ্যালু এজ এর কিছু অপশন দেখবো, যে আমরা ভ্যালু আইটেমে কিভাবে কাজ করতে পারি ভ্যালু নিয়ে। যে আমরা যদি যাই পিভট টেবিল, আবার সেম ভাবে ক্রিয়েট করি, ইনসার্ট পিভট টেবিল। পিভট টেবিল গিয়ে এক্সিস্টিং এ গেলাম, 8 নাম্বার শিটে আমি খুলতে চাচ্ছি, এখানে দিলাম ওকে। এবার যদি আমি দেখি কান্ট্রি ওয়াইজ সেল দেখবো, সেলটা তো আমার ভ্যালুতে দেখাচ্ছে, চাইলে আমি আবার দেখতে পারি প্রফিটটাও পাশে যদি ছেড়ে দিই। দেখেন একাধিক কিন্তু হচ্ছে, এখানে যেমন একাধিক হয় এখানেও একাধিক সম্ভব। তা আমি চাইলে সেলও দেখতে পারি, প্রফিটও দেখতে পারি। দেখেন অস্ট্রেলিয়ায় আমার সেল হয়েছে এই পরিমাণ, প্রফিট হয়েছে এর মধ্যে এত। বেলজিয়ামে আমার সেল হয়েছে এতটুকু, তার মধ্যে প্রফিট হয়েছে এতটুকু। এভাবে আমি দেখতে পারি। চাইলে এটাকে বের করে দিলাম। আবার যদি চাই সেলটাকে 2বারও আমি আনতে পারি। চাইলে এটাকে আমি পার্সেন্টেজে দেখবো, কিভাবে সম্ভব? রাইট ক্লিক করবো, এখানে রাইট ক্লিক করলে অনেকগুলো কিন্তু অপশন আছে, এগুলো একটা একটা করে এক্সপ্লোর করে দেখতে হবে, এক ক্লাসে সম্ভব না। শো ভ্যালু এজ এর অপশনটা আমি দেখাচ্ছি আজকে। এখানে যদি আমি যাই পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটাল, যে আমার সেল টোটালের কত পার্সেন্ট সেল হয়েছে। যদি দেখি 100% আমার টোটাল সেল, এই সেলের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে কোথায় যদি আমি দেখি, তাহলে আমার যদি লার্জেস্ট টু স্মলেস্ট করি, এখানেও শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট, দেখেন সবচেয়ে বেশি সেল হয়েছে আমার ইন্ডিয়ায়, জার্মানিতে, তারপরে আমার অস্ট্রেলিয়ায়। এভাবে আমি পার্সেন্টেজে দেখতে পারতেছি যে টোটাল সেলের 28% সেলই করেছে আমার ইন্ডিয়া। এমন হয় অনেক সময় ফিগারটা অনেক বড় হয়ে যায়, যে আমার ধরেন 4-5টা দোকান আছে, একটা দোকান দেখা যায় যে 100% সেলের মধ্যে
60% সেল তারই, আর বাকিগুলো 40% অন্যান্যরা একটু একটু করেছে। এটা দেখা যায় আমাদের কোনো কোম্পানি সেলস পার্সনের ক্ষেত্রে দেখা যায় যে খুব ডেডিকেটেড সেল পার্সন, তার দেখা যায় পার্সেন্টেজটা সবসময় হাই থাকে, যে আমাদের সেলস পার্সন ও খুব আপনার এক্সপার্ট সেলসে, তো দেখা যায় তার থাকে 60-70% পুরো 100% কোম্পানির সেলের উপর, বাকিরা মিলে 30% মাত্র সেল করেছে। তার মানে আমার ওই এমপ্লয়িটাকে আমার ওইভাবেই মর্যাদা দিতে হবে, প্লাস তাকে ওইভাবেই আমার দেখেন যে তাকে ওইভাবেই আমার রাখতে হচ্ছে ওই পরিমাণ স্যালারি দিয়ে, এরকম কিন্তু ডিসিশন মেক করে। আবার দেখা যায় তার উপর ডিপেন্ড করে তার তুলনায় কারা বেশি ভালো করছে, এরকম একটা রিপোর্ট আমরা জেনারেট করতে পারবো। শো ভ্যালুয়েস আমরা এইভাবে দেখতে পারি, চাইলে একাধিক ফাংশন দেখতে পারি। যদি আমি চাই কয়টা সেল হয়েছে, ধরেন কাস্টমার নেম যদি আমি এতক্ষণ তো ভ্যালুটা আমরা মানে যেটা নাম্বার সেই জিনিসটা আমরা কিন্তু ভ্যালুতে ছেড়েছি। এখন যদি এটা না করে আমরা চাই যে নামটাকে যদি আমি ভ্যালুতে দিয়ে দিতাম, তাহলে দেখেন দেখাচ্ছে কাস্টমার আমার 63। আসলে এটা কিন্তু আমার এক্সাক্ট আসলে কাস্টমার নাম্বার না, এটা কিন্তু নাম্বারে দেখাচ্ছে। আমার যদি এক নাম দুইবার হয় তাহলে সে আমাকে ধরেন একটা মানুষের নাম দুইবার রিপিটেড হলো আমার ডাটায়, সেলস ডাটায়, তাহলে ওই দুইটাকেই সে গুনবে, এটা অ্যাকচুয়াল না। আমরা কাস্টমার আইডি যদি থাকতো এই ক্ষেত্রে, কাস্টমার আইডি যদি দিয়ে দিতাম তাহলে সে কাস্টমার আইডির উপরেই গণনা করে কিন্তু আমাকে দিয়ে দিত, সেটা এক্সাক্ট হতো। তাহলে আমি বুঝলাম যে কোনো যদি টেক্সট ফাংশন যদি আমি দেই সেটা অটোমেটিকলি কিন্তু আমার কাউন্টে চলে যায়, সেটা আর সাম হয় না। যদি আমি সামে দেই দেখেন জিরো শো করবে, কারণ সে কিন্তু যোগ করতে পারে না, মানুষের নাম তো যোগ করতে পারে না, টেক্সট কিভাবে যোগ করে। তো আমরা যখন অর্ডার আইডি দেই, অর্ডার আইডি যদি এটা ইউনিক হয়, ধরেন রিপিটেড নাই একটা জিনিস একবারই, তাহলে কয়টা আইডি আছে সেটা আমরা দেখতে পারবো। যদি স্টুডেন্ট আইডি থাকে আইডিটা দিয়ে দিলাম, ভোটার আইডি কার্ড আছে একটা মানুষের, সেগুলো কিন্তু একটা দুইবার হয় না, সেটা যদি আমরা নাম্বারটা এখানে দিয়ে দিই, সেটা কাউন্ট করে দিই, তাহলে দেখা যায় কয়জন মানুষ আছে সেগুলো আমার জানা সম্ভব কাউন্ট এখানে। আবার যদি আমি যাই সিটি রোতে দিয়ে দিলাম, সেলটা দিয়ে দিলাম, এখানে আমি দেখবো সেল দেখবো না, কয়টা সেল হয়েছে সেটা দেখবো। তাহলে এটা আমি এখান থেকে যদি কাউন্ট করে দিই, সে কিন্তু আমার কি পরিমাণ সেল হয়েছে সে আমার কোয়ান্টিটিটা দেখাবে। আবার যদি যাই মানে কয়বার সেল হয়েছে, বিষয়টা এরকম, এভারেজ সেলটা আমার এখানে দেখাবে। চাইলে আমি নাম্বার ফরম্যাটিং করতে পারি, এভাবে আমরা এভারেজ সেল গুলো দেখতে পারি, কোন সিটির কোথায় এভারেজ। এই গেল আমার এগ্রিগেশন ফাংশনের যে কাজগুলো। এখন আমি আরো কিছু শো ভ্যালুয়েজ এর কাজ দেখব, যে আমরা এখানে শো ভ্যালুয়েজ এ কিছু কাজ করেছি পার্সেন্টেজ আকারে তো দেখতে পারি। চাইলে আমরা আচ্ছা শো ভ্যালুয়েজ পুরোটাই আজকে দেখিয়ে দিই, আপনাদের সবচেয়ে সুবিধা হবে। যদি এখানে যাই সেলটা দেই, এখানে শো ভ্যালুয়েজ এর অনেক অপশন আছে এখানে। যদি শো ভ্যালুয়েজ এ আসি, গ্র্যান্ড টোটাল তো আমরা দেখলাম, কলাম টোটাল জিনিসটা কি? কলাম টোটাল জিনিসটা বোঝার জন্য আমার একাধিক কলাম থাকতে হবে, এখানে জাস্ট একটা কলাম আছে। আচ্ছা এটা একাধিক কলাম করার জন্য আমরা ধরেন কান্ট্রিটাকে কলামে দিয়ে দিই, তাহলে সুবিধা হবে, অথবা রিজিয়নটাকে দিয়ে দিই কলামে। বাকিটার জন্য আমি এটা ওই যে জিরো দেওয়ার জন্য আমার বোঝার জন্য পিভট টেবিল অপশনে যাব, এমটি সেলের জন্য জিরো দিয়ে দিলাম। ওকে, এবার দেখেন কলাম টোটাল জিনিসটা কি, আর হচ্ছে আপনার রো টোটাল জিনিসটা কি সেই জিনিসটা বুঝবো। এখানে যদি যাই রাইট ক্লিক করি, শো ভ্যালু অ্যাজ যদি দেই পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটাল, সেটা আমরা দেখেছি। রো টোটাল আর কলাম টোটালটা যদি আমি দেই, সেটা আমার কলাম আকারে টোটাল দেখাচ্ছে। যে আমার যদি আমি দেখি কান্ট্রি ওয়াইজ, সে আমাকে 100% সেলের মধ্যে আমার এই সিটিতে আমার 40% সেল হয়েছে, এই সিটিতে আমার 16%, এই পাশে 25%। সেন্ট্রাল রিজিয়নের ক্ষেত্রে সে আমাকে কলাম ওয়াইজ টোটাল দেখাচ্ছে, কলাম ওয়াইজ। যে আমার সেন্ট্রাল রিজিয়নে 100% সেল, এটা হচ্ছে মেইন জিনিস। সেন্ট্রাল রিজিয়নে 100% সেল, তার মধ্যে 40% সেল করেছে আমার এই যে এটা। আর যদি আমি দেখি নর্থের ক্ষেত্রেও আমার দেখাচ্ছে সবচেয়ে বেশি, এই যে এখানে সবচেয়ে বেশি সেল। যদি আমি সিটিটাকে সরিয়ে দিয়ে কান্ট্রি দেই, সেম জিনিসগুলো দেখায়। দেখেন যে আমার কান্ট্রি ওয়াইজ সেন্ট্রালে 100% সেলের মধ্যে জার্মানির সেল আমার সবচেয়ে বেশি। এভাবে আমি কলাম ওয়াইজ দেখতে পারি, যে কম্পেয়ার করতে পারি কলাম ওয়াইজ, যে 100% এর মধ্যে
জার্মানির অংশগ্রহণ এত পার্সেন্ট ছিল, বেলজিয়ামের এত পার্সেন্ট ছিল, অস্ট্রেলিয়ার এত পার্সেন্ট ছিল। যদি আমি এটাকে রাইট ক্লিক করে এবার যাই আমরা আপনার রো টোটালে, তাহলে সেটা কিভাবে দেখাচ্ছে যে অস্ট্রেলিয়ার কোনো সেল নর্থে নাই, সাউথে নেই, সে 100% সেল এখানে। এখানে অন্য যদি ক্রাইটেরিয়া থাকতো, আমার রিজিয়ন যদি না থাকতো, তাহলে কাস্টমার সেগমেন্ট দেই, কাস্টমার নেম যদি দেই, স্টেট দিয়ে দিলাম। দেখেন এবার দেখাচ্ছে রো ওয়াইজ কিভাবে আমার দেখাচ্ছে, যে সেটা শুধুমাত্র আমার এতক্ষণ দেখিয়েছিল আমার ধরেন রিজিয়ন ওয়াইজ টোটাল এখানে দেখাচ্ছিল, এখন অস্ট্রেলিয়ার টোটাল দেখাচ্ছে আমার রো ওয়াইজ টোটাল। অস্ট্রেলিয়ার টোটাল হচ্ছে 100%। এবার কম্পেয়ার করতেছে অস্ট্রেলিয়ার মধ্যে কোন কোন সিটিতে কি কি পরিমাণ আমার সেল হচ্ছে। যে অস্ট্রেলিয়ার মধ্যে আমার এখানে একটা জায়গায় আমার সেল হচ্ছে, সেটা 100%, বাকিগুলোর মধ্যে তো আমার সব নেই হয়তো, সেই জন্য এরকম দেখাচ্ছে। অন্য কান্ট্রির কথা বলি, বেলজিয়াম একাধিক জায়গায় সেল আছে, যাই 45%, দুইটা মিলিয়ে আমার 100%। তার মানে আমার রো ওয়াইজ সে আমাকে একটা ব্রিফ দিচ্ছে। আবার যদি চাই আমি এটাকে কলাম ওয়াইজও নিতে পারি, শো ভ্যালু ওয়াইজ, সেল শো ভ্যালু ওয়াইজ কলাম টোটাল। কলাম টোটাল নিলে এইভাবে দেখায় যে আমার পুরো বিহারের সেলের মধ্যে 100% সেলই ইন্ডিয়ার। আর না হলে যদি রো টোটাল দিতাম, তাহলে ইন্ডিয়া টোটাল সেলের মধ্যে কোন সিটির কি পরিমাণ সেল। এতটুকু বুঝতে পেরেছেন না? আরো ক্লিয়ার করে বুঝাবো এই জায়গাটা শো ভ্যালু ওয়াইজ। কারো কোশ্চেন থাকলে করতে পারেন। শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা, কারো কি কোনো শুনতে কোশ্চেন পাচ্ছি আছে আমি। এই জায়গায়? ভাইয়া বুঝতে পারছি। অর্গানাইজ ডাটা সেট হলে আচ্ছা আমি আরেকবার দেখাই, তারপরে রিজিয়ন ওয়াইজ ওকে, যদি আমি রোতে দেই, সেল যদি দেই ভ্যালুতে, সেল অটোমেটিক সিলেক্ট করলে আমার চলে আসবে এখানে। যদি আমি আইটেমটা কলামে দিই, তাহলে এখানে আমার গ্র্যান্ড টোটাল যদি আমি লিখি, রাইট ক্লিক করে শো ভ্যালু অ্যাজ রো টোটাল, কলাম টোটাল, রো টোটালের জন্য আমি আগেই বলেছি একাধিক রো কলাম থাকতে হবে, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। শো যদি দেই শো ভ্যালু অ্যাজ, এখানে রো টোটাল দিলে সে আমাকে দেখাচ্ছে কিভাবে, দেখেন এখানে ডাটাটা, ইস্টের যে ডাটাটা, ইস্ট রিজিয়নে আমার টোটাল সেল হচ্ছে 100%। এই 100%-এর মধ্যে ইস্টে সবচেয়ে বেশি কোনটা বিক্রি হয়েছে? স্ক্যানার 94%। 100%-এর মধ্যে স্ক্যানারই 94% বিক্রি হয়েছে, মাউস বিক্রি হয়েছে মাত্র 5%। আর যদি বলি এটাকে আমি কলাম টোটাল দিতাম, তাহলে কি হতো? শো ভ্যালু অ্যাজ, জিনিসটা ঘুরে যেত, এই 100% আর এইভাবে থাকবে না, এবার এইভাবে কলাম ওয়াইজ 100% হলো। যে আমার 100%-এর মধ্যে দেখেন যদি টোটালটা অন থাকে, যে 100% সেলের মধ্যে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন কার? আমি দেখতে পাচ্ছি 34%, ওয়েস্টের সেল সবচেয়ে বেশি। আবার ইস্টের যদি কথা বলি, দেখেন মাত্র 0%, 100%-এর তুলনায় কলাম ওয়াইজ কম্পেয়ার করতেছে। যদি দেখি কলাম ওয়াইজ কম্পেয়ার কিভাবে, 100%-এর মধ্যে এই যে ওয়েস্ট 100% এখানে নিয়েছে, এভাবে হয় আর কি বিষয়টা। এবার যদি আমি আসি অন্য একটা জিনিসে, যে আমি নেম ওয়াইজ সেল দেখবো, রাইট ক্লিক করবো, শো ভ্যালু অ্যাজ, আরো অপশন আছে। শো ভ্যালু অ্যাজ যদি আমি প্যারেন্ট টোটাল দেখতে চাই, সেটা কিভাবে কাজ করে, বা পার্সেন্টেজ অফ যদি দেখতে চাই, পার্সেন্টেজ অফ যদি দেখি, পার্সেন্টেজ অফ এই জিনিসটা কিভাবে কাজ করে। নেম ওয়াইজ আছে, কিভাবে আমরা কিসের উপর কম্পেয়ার করতে চাই, এটা পার্সেন্টেজ অফ যদি দেই, বেসড আইটেম, যে আমার সবচেয়ে বেশি সেল ধরেন এই কাস্টমারটা, এটা কান্ট্রি ওয়াইজ দেখালে সবচেয়ে বেশি ভালো হবে আপনাদের বুঝতে সুবিধা। বা রিজিয়ন ওয়াইজ যদি আমি দেখাই, রোতে দিয়ে দিলাম, রো ওয়াইজ সেল এখানে নরমালি দেখাচ্ছে। এবার যদি যে কোনো একটা সেলে ক্লিক করে
রাইট ক্লিক শো ভ্যালু অ্যাজ। এই জিনিসটা যদি আসি যে আমরা দেখলাম গ্র্যান্ড টোটাল কি, তারপর কলাম টোটাল কি, রো টোটাল কি, এখানে পার্সেন্টেজ অফ কি, কিসের উপর পার্সেন্টেজে আমি ডিফারেন্ট দেখাতে চাচ্ছি, ডিফারেন্ট দেখা এখানে পার্সেন্টেজ অফ যদি যাই রিজিয়নের উপর দেখাচ্ছে, বেস ফিল্ড অন রিজিয়ন, যে আমি কোনটার সাথে কম্পেয়ার করতে চাই। নর্থের সাথে ধরেন আমি কম্পেয়ার করব, নর্থের সাথে কম্পেয়ার করে পার্সেন্টেজ অফ নর্থ, নর্থ যদি আমার 100% হয়, তাহলে দেখেন সাউথ আছে 110, মানে নর্থের থেকে আমার সেল বেশি সাউথের কোন অংশে, এটা আমি বুঝতে পারতেছি। নর্থের সাথে যদি তুলনা করি তাহলে ইস্টের সেল কিন্তু আমার কম। আবার নর্থের সাথে যদি কম্পেয়ার করি ওয়েস্টের সেল ছাড়িয়ে গেছে একবার, এটা পার্সেন্ট আকারে দেখাচ্ছে। ঠিক আছে, আবার যদি যাই শো ভ্যালু অ্যাজ, এখানে গিয়ে পার্সেন্টেজ প্যারেন্ট টোটাল একটা বিষয় আছে, এটা বোঝার জন্য আগে আমাদের করতে হবে কি, একটা প্যারেন্টস তৈরি করতে হবে। আগে প্যারেন্টস তৈরি করার জন্য কি করতে পারি, সেলটাকে নিয়ে নিলাম, আগে আমি নিয়ে নিলাম রিজিয়নটাকে, এখানে সাথে দিয়ে দিলাম ধরেন আইটেম, এইভাবে। যে এখানে দেখেন গ্র্যান্ড টোটাল কি দেখাচ্ছে, গ্র্যান্ড টোটাল দেখাচ্ছে ইস্টের টোটাল সেল, নর্থের টোটাল সেল, সাউথের টোটাল সেল, সবগুলো মিলিয়ে আমার এখানে দেখাচ্ছে। তবে হ্যাঁ, প্যারেন্ট টোটাল দেখার জন্য একাধিক থাকতে হবে, রোতে একাধিক থাকতে হবে, এটা কিন্তু ক্রাইটেরিয়া। আমি রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে যদি শো ভ্যালু অ্যাজ প্যারেন্ট টোটাল দেখি, শো ভ্যালু অ্যাজ প্যারেন্ট টোটাল রিজিয়নের উপর, আমার প্যারেন্ট কি রিজিয়ন, ওকে দিয়ে দিলাম। এবার দেখেন 100% সেলের মধ্যে ইস্টের, যে আমার কোনটা কত পার্সেন্ট সেল হচ্ছে সে আমার দেখাচ্ছে এইভাবে। তারপর নর্থের 100% এর মধ্যে সে যেহেতু মনিটরি বিক্রি হচ্ছে তাই এটা 100%। অন্যান্য যদি দেখেন ওয়েস্ট, এটা যদি 100% আকারে করি তাহলে আমার দেখাচ্ছে কি কিবোর্ডটা। আচ্ছা, এটা যদি আমি অন্যটার সাথে কম্পেয়ার করি, এটা কন্ট্রোল চেপে আরেকটা কপি করে নিলাম, এটাকে যদি পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটালে আমি দিতাম তাহলে কেমন থাক, নর্মালি আগে যেটা দেখেছি শো ভ্যালু অ্যাজ, ডিফারেন্সটা বুঝতে পারেন। গ্র্যান্ড টোটাল দিলে দেখেন দুইটা কিন্তু সেম জিনিস, কিন্তু আলাদা কোথায়, প্যারেন্ট টোটাল আর গ্র্যান্ড টোটালের মধ্যে আলাদা এই জায়গাটাই। যে গ্র্যান্ড টোটালে যদি বলি সর্বমোট টোটাল 100%, এর মধ্যে ইস্ট আমার এত পার্সেন্ট বিক্রি করেছে, ওয়েস্ট এত পার্সেন্ট, তারপর সাউথ এত পার্সেন্ট, এটা যদি চাই আমি কলেক্ট করে রাখতে পারি। কিন্তু প্যারেন্ট টোটালের যে বিষয়টা, যে আমি প্যারেন্ট করে দিয়েছি কাকে, গার্জিয়ান করে দিয়েছি রিজিয়নকে, তো এখন রিজিয়নের আন্ডারে 100%, এখানে কিন্তু গ্র্যান্ড টোটাল নাই, দেখছেন এখানে নাই, প্রত্যেকটার আন্ডারে 100% হয়ে গেছে। না হলে গ্র্যান্ড টোটাল অফ মানে 100%, সবগুলো মিলিয়ে 100%, কিন্তু প্যারেন্ট টোটাল মানে কি, এর উপর ভিত্তি করে আমি প্যারেন্ট করে দিয়েছি তাকে, সে আমাকে যদি আমি দেখি প্যারেন্টটাকে, তাহলে এর উপর 100% করে সে আমাকে দেখাচ্ছে। দুইটার কম্পারিজন কি দেখা যাচ্ছে, খুব বেশি কঠিন দুইটার কম্পারিজন? দুইটার ডিফারেন্স কি বুঝতে পেরেছেন, প্যারেন্ট টোটাল আর হচ্ছে গ্র্যান্ড টোটালের? জি ভাইয়া। আপনারা একটু রেসপন্স করেন, না হলে আসলে ওইরকম এনার্জি পাওয়া যায় না। কিবোর্ড টেবিল কিন্তু মজাদার জিনিস, আমরা কিন্তু কোনো ক্যালকুলেশন করতেছি না, ড্র্যাগ এন্ড ড্রপ শিখতেছি। তো এখানে আমার প্যারেন্ট টোটালের যে বিষয়টা আমি দেখলাম, যে সে আমার একটা জিনিসকে প্যারেন্ট আকারে নিয়ে নিল, নিয়ে তার 100% এর মধ্যে কোনটা কিভাবে কম্পেয়ার, এটা আমরা অন্য কেসে ইউজ করতে পারি। ধরতে পারেন আমি কোনো নামের ক্ষেত্রে প্যারেন্ট করে দিলাম, ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরি হতে পারে, সাব ক্যাটাগরি হতে পারে, সেগুলোর উপর 100%, যে এই সাব ক্যাটাগরির মধ্যে কোন জিনিসগুলো আমার কত পার্সেন্ট কন্ট্রিবিউশন ছিল সেগুলো আমি দেখতে পারি আলাদা আলাদা। গ্র্যান্ড টোটাল অন্য জিনিস শো করে, যে টোটাল জিনিসটাকে শো করে, আর এটা কোনো কিছুর উপর বেস করে টোটাল আকারে আমার পার্সেন্টেজটা দেখায়। দুইটা ডিফারেন্স এই জায়গায়, এটা ডিলিট করে দিলাম। এখন যদি আসি রাইট ক্লিক করে শো ভ্যালু অ্যাজ, কলাম টোটাল, রো টোটাল, ওই একই জিনিস, ডিফারেন্স ফ্রম, এইটা যেমন এই যে আমরা পার্সেন্টেজ অফ করেছিলাম না, সেম জিনিসটা হচ্ছে ডিফারেন্স ফ্রম। ডিফারেন্স ফ্রমে যদি যাই, এটা আমার কোনটার সাথে আমি ডিফারেন্স করব, এটার জন্য আমি আইটেমটাকে বাদ দিয়ে দিলাম, এটা শো ভ্যালু অ্যাজ পার্সেন্টেজে আছে প্যারেন্ট টোটালের, তো আমি এটাকে ভ্যালুতে দিয়ে দিই আপাতত, নো ক্যালকুলেশন, আমার ভ্যালুতে থাকলো এটা।
এটা ডিফারেন্স ফ্রম দেখতে চাচ্ছি। দেখেন সবচেয়ে বেশি বিক্রি কোনটা? ওয়েস্টে। ওয়েস্টের সাথে আমি ডিফারেন্ট দেখতে চাচ্ছি, কার কত ডিফারেন্ট, তাই না? ওয়েস্টের সাথে তুলনা করে ডিফারেন্ট ফ্রম। তা আমি এটা রাইট ক্লিক করে শো ভ্যালু অ্যাজ ডিফারেন্ট ফ্রম যদি আমি দেই ওয়েস্ট, চাইলে অন্যগুলোও দেখতে পারবো। যদি নর্থ দেখি তাও দেখতে পারি, ওকে দিয়ে দিলাম। দেখেন নর্থের সাথে যদি বলি, সে নর্থের থেকে এত পরিমাণ কম সেল করেছে, মাইনাস ফিগারে আছে। নর্থের থেকে সে বেশি সেল করেছে, তার থেকে নর্থের সাথে তুলনা করলে সে এত বেশি সেল করেছে। এটা কম্পারিজন আমরা চাইলে দেখতে পারি, ক্লিকে ক্লিকে দেখতে পারি কম্পারিজন। চাইলে এভাবে রিপোর্টও জেনারেট করা যায়। হ্যাঁ, আমরা ডাটা থেকে ডিসিশন মেক করতে পারি এভাবে, যে আমরা নর্থকে যদি আমরা 100% রাখি বা 100-তে রাখি, তাহলে সে কোনটা বেশি বিক্রি করেছে, কোনটা মাইনাস ফিগার আছে তার তুলনায়। এই জিনিসগুলো আমরা ডিফারেন্ট ফর্মে দেখতে পারি। ডিফারেন্ট ফর্মে আরো একটা চমৎকার কাজ আছে, সেটা আমরা মানে ডাটা সেটে বেশিরভাগই ইউজ করে থাকি। সেটা হচ্ছে যে ধরেন ডেট ফরম্যাটে আমরা ইউজ করি। যে ডেট ফরম্যাটে গেলে আমি যদি দেখি ডেট আছে আমার কোন ডাটাতে, 4 বছরের একটা ডাটা ছিল, অর্ডার ডেট, না এইটা না, এসবি, এটা এটা যদি যাই 4 বছরের ডাটা। হ্যাঁ, এটার সাথে যদি আমি পিভট টেবিল করতাম, ধরেন এই যে আমার পিভট টেবিল আছে, আমি অর্ডার ডেটটাকে দিয়ে দিলাম এইখানে, কাস্টমারটাকে আমি বাদ দিয়ে দিব, কাস্টমার সেগমেন্ট বাইরে থাকুক, জাস্ট মান্থ ওয়াইজ দেখবো, ধরেন কোয়ার্টার বাদ, ইয়ার বাদ, অর্ডার ডেটটাও বাদ। এবার ডিফারেন্ট ফর্মের কাজটা দেখেন, যে একটার সাথে চাইলে আমি তুলনা করতে পারি, মেয়ের সাথে তুলনা করতে পারি পুরো মাসের, কিন্তু এটা এইভাবে করবো না। এবার রাইট ক্লিক করে শো ভ্যালু অ্যাজ ডিফারেন্ট ফ্রম জানুয়ারি ফেব্রুয়ারি সিলেক্ট করতে পারছি, আমি প্রিভিয়াস দিয়ে দিলাম। একটু 2টা মিনিট, আমার ল্যাপটপটা একটু বন্ধ হয়ে গেছে, 1 মিনিট। হ্যাঁ, আমি সাময়িক সময়ের জন্য অসুবিধার জন্য একবারই সরি। আনফরচুনেটলি এটা অটোমেটিক রিস্টার্ট নিয়ে নিল। আমরা আরেকটু করে শো ভ্যালুয়াস এর যে কাজগুলো সেগুলো দেখি, আমরা ক্লোজ করে দেবো ইনশাআল্লাহ খুব শীঘ্রই। ওভারহিট হয়ে গেছে। এর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে? করতে থাকেন, আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর 1 মিনিট সময় দিবেন, আমি অন করছি। বেসিক্যালি হচ্ছে যে প্র্যাকটিক্যালি করার আগ পর্যন্ত আসলে কোশ্চেন কোন জায়গায় করবো সেটাই বুঝতে পারছি না। কিছু কিছু জায়গা হচ্ছে যে খুব মাথার উপর দিয়ে যাচ্ছে, হয়তো রেকর্ডিংটা করার পর আমি বুঝতে পারবো আর কি। এমনিতে আমরা যা করি এক্সেলের সবচাইতে সহজ যদি আমি বলি, সেটা পিভট টেবিলই আছে। পিভট টেবিল ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে কাজ করে তো। আচ্ছা আচ্ছা, আমার সাউন্ড কি ক্লিয়ার? জি ভাইয়া। ক্লিয়ার। জি ক্লিয়ার। ওকে, স্ক্রিনটা শেয়ার করছি। এই ডাটা সেটটা নিয়ে আমি যদি ইনসার্টে যাব, পিভট টেবিল, পিভট টেবিল,
নিউ ওয়ার্কশিট না, এই ওয়ার্কশিটে আমি খুলি, এখানে ওকে দিয়ে দিলাম। আমরা দেখাচ্ছিলাম মান্থ ওয়াইজ সেল, তাই না? আমরা অর্ডার ডেটটাকে দিয়ে দিলে অটোমেটিকলি সে চলে গেল। এখানে দেখেন মান্থটা আবার দেখাচ্ছে না, গ্রুপিং এর সমস্যা আছে, আমরা গ্রুপটাকে ঠিক করে নিব, সমস্যা নেই। মান্থ ওয়াইজ দেখাবো, এটা বাদ দিয়ে দিলাম, ওকে মান্থ থাকলো। সেলটাকে আমি নিয়ে আসলাম এখানে। এবার ডিফারেন্স ফ্রম যে জিনিসটা শো ভ্যালু অ্যাজ, আমরা একটু ডান পাশে স্পেস নিয়ে নিই। এবার দেখেন রাইট ক্লিক করে শো ভ্যালু অ্যাজ ডিফারেন্স ফ্রম। ডিফারেন্স ফ্রম বলতে আমরা দেখতেই বুঝতে পারতেছি এটার কাজ কি, যে কোনো কিছুর সাথে আমার ডিফারেন্স দেখাবে, তাই না? ডিফারেন্সটা দেখার জন্য যদি আমি ক্লিক করি, দেখি জানুয়ারি ফেব্রুয়ারি, আমরা যদি প্রিভিয়াস মাসের সাথে আমরা কম্পেয়ার করি, প্রিভিয়াস, ওকে দিয়ে দিলাম, তাহলে দেখেন সে আমাকে দেখাচ্ছে। এটা বোঝা কষ্টসাধ্য, যদি আমি এটা কন্ট্রোল জেড দিয়ে, এটা বোঝার জন্য দুইটা কাজ করতে পারেন, যে আমরা সেলটাকে আরেকবার দিয়ে দিলাম, তাহলে আমার এখানে কি দুইটা সেল দেখাচ্ছে, জানুয়ারি মাসের সেল, এগুলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, ড্রাগ এন্ড ড্রপ করে কিন্তু আমি দেখতে পারলাম যে আমার কোন মাসে কি পরিমাণ সেল হয়েছে, এটাও সেম জিনিস শো করতেছে। তো এটাকে চাইলে আমরা পার্সেন্টেজে রাখতে পারি, দেখিয়েছিলাম। তো এই ভ্যালুটাকে আমরা পার্সেন্টেজে না রাখে ডিফারেন্স ফ্রম যদি যাই, ডিফারেন্স ফ্রম প্রিভিয়াস মান্থ, জানুয়ারির আগে কি কোনো মাস আছে এখানে? নাই, তাহলে সে আমার এখান থেকে দেখাবে। দেখেন ফেব্রুয়ারি যদি বলি কথা, কিভাবে এটা ক্যালকুলেশন করতেছে, যে আমার জানুয়ারির সেল দেখেন, ফেব্রুয়ারির সেল দেখেন, বাড়ছে না কমছে? আমি যদি ফরম্যাটিংটা করে দেই, এবার দেখেন সেল কি বাড়ছে নাকি কমছে, একটু বলেন তো আপনারা। এখান থেকে কি বুঝতে পারতেছেন? আমি যদি কালার ফরম্যাটিং করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ফেব্রুয়ারি কমছে আর কি। এই দেখেন, যদি এখান থেকে এটা কালার আরো রেড হয়ে গেছে, মানে কি কমছে, তার মানে দেখেন ডিফারেন্সের কাজটা কি। আমি দুইটা সেল নিয়ে নিচ্ছি, পরপর দুইটা সেল, একটা সেল ড্র্যাগ করে নিলাম, সেটাও সেম জিনিসটাই দেখাচ্ছিল, কিন্তু আমি এটাকে রাইট ক্লিক করে ডিফারেন্স ফ্রমে নিয়ে গেছি। এটা কিন্তু সেম ছিল, তবে আমি এটা শো ভ্যালু এসে গিয়ে জিনিসটা চেঞ্জ করে দিয়েছি, ডিফারেন্স ফ্রম প্রিভিয়াস দিয়ে দিয়েছি। আবার দেখেন কিভাবে করেছিলাম, আমি যদি এটা শো ভ্যালু এজ নো ক্যালকুলেশনে যায়, আবার করবো, সেম জিনিস এখানে আছে, তো সেম জিনিস থাকুক, কোনো সমস্যা নেই। আমরা এই জিনিসটাকে রাইট ক্লিক করে শো ভ্যালু এজ ডিফারেন্স ফ্রম, ডিফারেন্স করতে চাচ্ছি, তাহলে কিসে থেকে চাইলে আমরা ওই যে মাস ওয়াইজও করতে পারি, সেপ্টেম্বরের সাথে কম্পারিজন করে সবগুলো ডিফারেন্স করতে পারি, দেখিয়েছিলাম। কোনো সেলস পারসন যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করব, যে সবচেয়ে বেশি সেল করতেছে তার তুলনায় কে কত পার্সেন্ট সেল করতেছে, এটা ডিফারেন্সটা দেখা যায় না খুব সহজে। ডিফারেন্স ফ্রম, ধরেন এখানে সেলস পারসনের নাম আছে, যে সবচেয়ে বেশি সেল করতেছে তার নামটা সিলেক্ট করে দিয়ে ওকে দিয়ে দিলাম, তাহলে যে সবচেয়ে হাই সেল আছে তার তুলনায় কে কত পার্সেন্ট ডিফারেন্স আছে সেটা আমি বুঝতে পারবো। তো এখানে যেহেতু আমার মাসের ক্ষেত্রে আমরা ইউজ করতে, সেক্ষেত্রে মাস আমরা একটা স্পেসিফাই করে দিতে পারি, অথবা প্রিভিয়াস যদি দিই, দেখেন এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে শো ভ্যালু অ্যাজ ডিফারেন্স ফ্রম আমরা প্রিভিয়াস দিয়ে দিলাম, এটা প্রিভিয়াস দিয়ে ওকে দিয়ে দিলাম। এখানে এক ঘর খালি, বলতে পারবে এক ঘর খালি কেন? জানুয়ারির আগে তো কোনো মাস নাই যেটার সাথে আমার কম্পারিজন করবে, জানুয়ারি থেকে আমার শুরু, তাহলে আমার জানুয়ারি থেকে দেখেন সেল আমার কিন্তু কমে গেছে, এই যে দেখেন কমে গেছে, কত কত কমে গেছে এটাও দেখাচ্ছে ডিফারেন্স। আপনি যদি এই দুইটার বিয়োগ বের করেন, ইকুয়াল দেন, এইটা মাইনাস যদি এইটা দেন, এন্টার দিয়ে দেন, দেখেন ডিফারেন্সটা কি সেম কিনা, সেম না ডিফারেন্সটা? একটু মাইক খুলে রেখে রেসপন্স করেন, সবচেয়ে ভালো হয়। সেম জিনিস দেখেন কত ইজিলি কিন্তু আমরা করতে পারতেছি, কোনো প্লাস মাইনাস করতেছি না, জাস্ট ক্লিক ক্লিক করেই আমরা করতেছি। ডিফারেন্স ফ্রম দিয়ে দিলাম প্রিভিয়াস মান্থের সাথে, তাহলে আমার কি প্রিভিয়াস মাসের সাথে কম্পেয়ার করলো, আবার মার্চের সাথে সে ফেব্রুয়ারির কম্পেয়ার করে, এপ্রিলের সাথে মার্চের কম্পেয়ার করে। যদি দেখেন জানুয়ারি থেকে সেল আমার কমেছে, আবার পরবর্তীতে আবার দেখেন 44,000 থেকে ধরেন 47,000-এ নিয়ে আসছে, তারপর আবার সেল আমার বেড়ে গেছে, তারপরে আবার এর সাথে যদি কম্পেয়ার করি আবার কমেছে, আবার সেল বেড়েছে, এভাবে বাড়তে বাড়তে কতটুকু বাড়ছে কমছে সেটা আমাকে শো করতেছে। এখানে দেখেন সেল কিন্তু কন্টিনিউয়াসলি, এখানে কিন্তু আমরা দেখতেছি সেল বাড়তেছে, ক্রমাগত বাড়তেছে, প্লাসের মধ্যে আছে, কিন্তু এখানে বেড়েছিল সবচেয়ে বেশি হিসাবে টোটাল সেল, এই যে এখানে
কম্পেয়ার করলে এটার তুলনায় এই পরিমাণ সেল আমার বেড়েছে, এটার সাথে এটা মাইনাস করলে দেখতে পারবেন এই পরিমাণ সেল বেড়েছে। অক্টোবরের থেকে নভেম্বরের সেল আমার এত টাকা বেশি হয়েছে, আবার সেপ্টেম্বরের থেকে অক্টোবরের সেল আমার এত টাকা বেশি হয়েছে। নভেম্বরে দেখেন, নভেম্বরে যে পরিমাণ সেল হয়েছে সবচেয়ে বেশি সেল আমি যদি এখানে দেখি আমার মাসের মধ্যে সবচেয়ে বেশি সেল নভেম্বর, কিন্তু নভেম্বরে এসে আবার দেখেন ডিসেম্বরের সেলটা কমে গেছে, কত টাকা কমেছে এটা আমি দেখতে পাচ্ছি। কোনো ক্যালকুলেশন করলাম না, জাস্ট শো ভ্যালু এস দিয়ে আমি চেঞ্জ করে দিলাম। চাইলে এই সেলটাকে আরো একবার নিতে পারি, নিয়ে এটাকে আমি শো ভ্যালু এস ধরেন পার্সেন্টেজ গ্র্যান্ড টোটাল দিয়ে দিলাম। এটাকে চাইলে আমি উপর নিচ করতে পারি, যে এটাকে ড্র্যাগ করে উপরে নিয়ে নিলাম, আগে চলে আসলো এটা পরে চলে আসলো। এখানে যদি প্রফিট থাকতো প্রফিটটাকে আমি এখানে দিয়ে দিতে পারতাম, তাহলে সে আমার সেল দেখাতো, চাইলে আমার পার্সেন্টেজ দেখাতো, আমার প্রফিট কত পার্সেন্ট হয়েছে তা দেখাতো, দুইটার কম্পেয়ার দেখাতে পারতাম, কত কিছু। চাইলে আবার এগুলোর নামও চেঞ্জ করা যায়। এখানে ডাবল ক্লিক করবেন, এই যে এখানে দিলাম আমি সেল, তাই না? ওকে, এখানে দিচ্ছি আমি সেল পার্সেন্টেজ, ওকে। তারপর আমি যদি দেই MOM মান্থ ওভার মান্থ চেঞ্জ, যেটাকে আমি বলি চেঞ্জ, ওকে। এই জিনিসগুলো আমরা কিন্তু সহজেই বের করতে পারি। আরেকটা জিনিস, আমরা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা শো ভ্যালুয়েজ এর আরো কিছু কাজ দেখবো একবারে শর্ট টাইমে যতটুকু দেখা যায়। আচ্ছা, এখানে আসলাম, আর কিছু বাকি আছে আমাদের। শো ভ্যালুয়েজ রানিং টোটাল। রানিং টোটাল জিনিসটা কিভাবে কাজ করে? ডিফারেন্স ফ্রম সেম জিনিসই, কিন্তু এটা পার্সেন্টেজে দেখাতে চাইলে এভাবে দেখাতে পারেন। পার্সেন্টেজ, এই যে প্রিভিয়াস মান্থের সাথে যদি আমি দিয়ে দিই প্রিভিয়াস, তাহলে সে আমাকে পার্সেন্টেজে দেখাচ্ছে। দেখেন যে আমার সেলের 15% ডাউন হয়েছে, আবার 8% বেড়েছে, 3%, এভাবে এইভাবে আমার কত পার্সেন্ট বেড়েছে কমেছে সেটা আমি দেখতে পারি। তারপর শো ভ্যালুয়েজ রানিং টোটাল, এখানে যদি আমি দিয়ে দিই তাহলে কিউমুলেটিভ সেল যেটাকে আমার বলে 2 মাসে, এই যে জানুয়ারিতে সেল এত, ফেব্রুয়ারিতে সেল এত, দুইটার যোগফল মিলে এত, আবার মার্চে আমার সেল কত এত, তাহলে 3 মাসের সেল মিলে আমার এত সেল। এভাবে এভাবে যোগ হবে জানুয়ারি ফেব্রুয়ারি। আমরা যারা অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট তারা সহজেই বুঝতে পারবো। যদি আরো সহজে ক্লিয়ার করি, যে এটা আমার জানুয়ারির সেল, রানিং টোটাল মানে কি, রানিং আমার কি পরিমাণ সেল হচ্ছে, রানিং আমি বুঝতে চাচ্ছি। এখানে জানুয়ারিতে সেল এত, ফেব্রুয়ারিতে সেল এত, দুইটা মিলিয়ে আমার মার্চে দেখাচ্ছে, 3টা মিলিয়ে আর কি, 3টা মিলিয়ে মার্চে, আবার এই 4টা মিলিয়ে আমার এখানে দেখাচ্ছে। আবার এইভাবে যোগ হতে হতে আমার নামবে, জানুয়ারির সাথে ফেব্রুয়ারি যোগ করতে করতে আমার এইভাবে আসে রানিং টোটাল। শো ব্যালেন্স যদি যাই, রানিং টোটাল পার্সেন্টেজে দেখতে পারবো। তারপরে যদি আমি র্যাঙ্ক আকারে দেখতে চাই, দেখেন র্যাঙ্কের বিষয়টা কেমন কাজ করে। র্যাঙ্ক স্মলেস্ট টু লার্জেস্ট, লার্জেস্ট টু স্মলেস্ট, কিভাবে দেখতে যাচ্ছি, যে আমার সবচেয়ে বড় র্যাঙ্ক দিতে চাচ্ছি আমি, যে আমি কি ওয়াইজ দিব, মান্থ ওয়াইজ দিব নাকি সেলের উপর দিব, মান্থ ওয়াইজ। আচ্ছা ওকে, র্যাঙ্ক দিয়ে দিলাম। কোন মাস আমার সবচেয়ে বেশি সেল হয়েছে, দেখেন 1 নম্বর মাস কোনটা, এখানে আমি দেখতে পারতেছি যে আমার সবচেয়ে বেশি সেল হয়েছে, একটা র্যাঙ্ক দিয়ে দিয়েছি। চাইলে আমি এটাকে শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট দিয়ে দিতে পারি, বা স্মলেস্ট টু লার্জেস্ট দিলে এভাবে হয়, লার্জেস্ট টু স্মলেস্ট দেই, তাহলে দেখেন টপ আমি একটা র্যাঙ্কিং করে দিলাম, সে কত নাম্বার র্যাঙ্কিং এ আছে। এভাবে র্যাঙ্ক আপনি দিতে পারেন, চাইলে শো ভ্যালু এসে গিয়ে র্যাঙ্ক দিতে পারেন, স্মলেস্ট টু লার্জেস্ট, ছোট থেকে বড় সেল এভাবে র্যাঙ্ক করতে পারেন। তাহলে ছোট সেলটা 1 নম্বরে দেখাবে যে 1 নম্বর খারাপ অবস্থা কার, খারাপের দিক থেকে আমি র্যাঙ্ক করতেছি, তাই না? তো এইভাবে আমরা চাইলে দেখতে পারি। আরো অপশন আছে, এগুলো ইন ডিটেল দেখাতে গেলে অনেক সময় লাগবে, তবে এতটুকু আমি বুঝালাম আর কি। তো আমরা এতটুকু ব্রিফ দিলাম পিভট টেবিল কিভাবে কাজ করে। পিভট টেবিল 2 ডাইমেনশনাল, এই যে এই জিনিসটা আমি যদি একটা শর্ট সামারি দিই, একটা ভ্যালুর উপর ডিপেন্ড করে এখানে করে, 2টা ভ্যালুর সাথে এইভাবে কাজ করে, 3টা ভ্যালু হলেও কাজ করে। আবার এই যে জিরো কিভাবে আপনি দিবেন, খালি স্পেস গুলো সেগুলো শিখলাম। আবার এই যে টেবুলার ফর্মে কিভাবে আলাদা কলাম ক্রিয়েট হয়, আর এইভাবে প্লাস মাইনাস করে কিভাবে আমরা দেখতে পারি, এগুলো দেখলাম। তারপরে গ্রুপ আনগ্রুপ দেখলাম, বিষয়টা কিভাবে ডিফল্ট একটা গ্রুপ থাকে আমার, কোয়ার্টার মান্থ ইয়ার, চাইলে আমি এই যে লেভেল হাই 1 2 প্রত্যেকটা জিনিস আমি আলাদা আলাদা গ্রুপ করতে পারি, চাইলে কাস্টম সিলেক্ট করে। শো ভ্যালুয়েজ এর কিছু কারসাজি দেখলাম, সবগুলোই মোটামুটি যেগুলো আমরা রেগুলার লাইফে ইউজ করি। তো এইগুলো খুবই ইম্পর্টেন্ট পিভট টেবিল শিখতে গেলে। এই জিনিসগুলো যদি আয়ত্ত করেন, বলা যায় আপনি খুব সহজেই সামারি করতে পারেন। আবার এখানে ফিল্টারেরও কিছু কাজ আছে আপনার, এখানে ভ্যালু ফিল্টার, লেভেল ফিল্টার, এগুলো আপনার দেখতে পারেন, গ্রেটার দেন, স্মলার দেন, কিভাবে আপনি ফিল্টার করতে চাচ্ছেন।
সেগুলো খুব ইম্পর্টেন্ট। তো আমরা এতটুকু আমরা ব্রিফ পেলাম। তবে পিভট টেবিলের মাধ্যমে আমরা চাইলে কিন্তু অটোমেশনও করতে পারি। আমাদের যদি ডাটাটা দেখেন, এই যে ডাটাটা, এটা যদি আমার রিপোর্ট চেঞ্জ হয়, সাধারণত আমার তো এক রিপোর্ট সবসময় থাকবে না, আমার মেইন ডাটায় যদি চেঞ্জ হয় তাহলে আমার এই ডাটাটাও চেঞ্জ হবে। যদি আমার এটা টেবুলার ফর্মে থাকে, আমি আরো কিছু ডাটা নিচে গিয়ে অ্যাড করি। একবারে নিচে যাচ্ছি, এখানে ধরেন কিছু ডাটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল কপি দিয়ে এখানে এসে নিচে ধরেন এটা পরবর্তী মাসে আমার ডাটা, কন্ট্রোল ভি দিয়ে দিলাম, তাহলে এটা অটোমেটিক কিন্তু আমার রিপোর্ট চেঞ্জ করে দিচ্ছে। যদি আমি যাই এখানে, জাস্ট খেয়াল করবেন নাম্বারটা চেঞ্জ হয় কিনা। আমি এখানে গিয়ে ডাটায় গিয়ে জাস্ট একটা রিফ্রেশ দিয়ে দিন, রিফ্রেশ অল, তাহলে এই যে ডাটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তার মানে আপনি যত রিপোর্ট একবার যদি ফরম্যাট দাঁড় করিয়ে নেন, আপনি পরবর্তীতে ডাটা দিবেন আর রিফ্রেশ দিবেন, সে অটোমেটিক আপনার সেই ক্যালকুলেশন গুলো দিয়ে দিচ্ছে। একবার সিস্টেম দাঁড়া করালে এটা অটোমেটিক কাজ করে, রিফ্রেশ করলে আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে আমাদের অটোমেশন যদি টেবুলার ফরম্যাট থাকে। তো এই ধরনের ডাটা দিয়ে আমি কি ধরনের কাজ করি আপনাদের জাস্ট একটু দেখাচ্ছি, যে কি ধরনের অ্যানালাইসিস করা যায়। আসলে এক ক্লাসে বিস্তারিত বলা খুবই কষ্টসাধ্য। আমি যদি আমার ড্যাশবোর্ড দেখাই, যে আমরা চার্ট এন্ড গ্রাফের মাধ্যমে কিন্তু কাজ করতে পারি। ওকে, নিউ ফোল্ডারে রেখেছি সেলস অ্যানালাইসিস। আমি একটা বিস্কিট শপের আপনার সেলস অ্যানালাইসিস করেছিলাম। এটা যদি আমি দেখি, এখানে আমি অনেক কিছু কিন্তু করেছি, ফাংশনালিটি অনেক কাজ, কাস্টম কলাম, বিভিন্ন জিনিস যা একইতে দেখা সম্ভব না আসলে। এখানে যদি যাই, আমি এটাকে একটু ছোট করতেছি, দেখেন কিভাবে চার্ট এন্ড গ্রাফের মাধ্যমে আমরা চাইলে শো করতে পারি। পিভট টেবিলে এই অপশন গুলো থাকে। তো আমি যদি যাই, আমি এখানে 3টা বাটন দিয়েছি, চাইলে আমি পার্সেন্টেজে শো করতে পারি, পুরো ডাটাটা আমার পার্সেন্টেজে চেঞ্জ হচ্ছে। চাইলে আমি ভ্যালুতে রাখতে পারি, চেঞ্জ হচ্ছে কি পরিমাণ। এই যে আমার জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে কমে গেছে সেল, আবার বেড়েছে কমেছে, এইভাবে দেখেন চার্টের মাধ্যমে দেখা সহজ। হাইয়েস্ট সেল কোথায় সেটাও দেখতে পারি, এখানে কোন কোয়ার্টারে সবচেয়ে বেশি সেল হচ্ছে। আমি যদি যাই ড্যাশবোর্ড 1-এ, এখানেও কিছু কাজ করেছি, এক্সপেন্সিভ প্রোডাক্ট কি পরিমাণ সেল হচ্ছে, লেস এক্সপেন্সিভ কি পরিমাণ সেল হচ্ছে। এগুলো চাইলে আমি এই যে ফিল্টার যেটা দেখিয়েছিলাম, ক্রেডিট কার্ডে ক্যাশে কি পরিমাণ সেল হচ্ছে, এগুলো সব ডাইনামিক চেঞ্জ হচ্ছে। লোকেশন ওয়াইজ যদি আমি দেখি, তাহলে আমার কিন্তু এটা একটা রিপোর্ট জেনারেট করতেছে, আমার কোন এজ গ্রুপে আমার কি পরিমাণ সেল, দেখেন সবগুলো কিন্তু আমার ডাইনামিক ওয়েতে চেঞ্জ হচ্ছে। তো এগুলো আমরা একটা কোর্সের মধ্যে কভার করে রেখেছি। বলতে গেলে আমরা যদি যাই একটু আমাদের ডাটা সলিউশন 360-তে, এক্সেল তো বলতে পারেন এটা একটা কমন টুল। এটা বর্তমান জামানায় এটা না হলে তো নাই। এটা এখনো এই সময় এসে কেউ যদি না জানে এক্সেল, সেটা বলবো প্রফেশনাল লাইফে আপনি খুবই পিছিয়ে আছেন। কারণ এটা বেসিক আপনার যেটা স্কিল বলে সেটা হিসেবে ধরা হয় বর্তমানে। পাওয়ার বিআই আছে, এসকিউএল আছে, বিভিন্ন জিনিস আছে। আমরা রিসেন্টলি এক্সেল এর উপর 12টা ক্লাসে একবারে মাস্টারিং বলতে পারেন, একবারে বেসিক থেকে আপনারা প্রফেশনাল পর্যন্ত যেতে পারেন। তো তার জন্য এমন ভাবে ডাটা অ্যানালাইসিস যদি শুরু করতে চান, কেউ আগ্রহ থাকেন, সেক্ষেত্রে এক্সেল দিয়ে শুরু করতে পারেন। যদি সময় বেশি থাকে তাহলে আমি সাজেস্ট করব বুট ক্যাম্পে আসা। এখানে এক্সেল, পাওয়ার বিআই, আবার এসকিউএল, পাইথন সবকিছু একটা কম্বো প্যাক, 6 মাসের একটা জার্নি। আর যদি দেখেন এক্সেল এর কথা বলি, শুধুমাত্র এক্সেল, এটা আমাদের বর্তমানে আপনার এক্সেলটা বর্তমানে আপনার হয়ে আছে, আপনার অফ চলতেছে 50% ডিসকাউন্ট, 1490 টাকা, খুব লিমিটেড। কিন্তু এখানে আমরা 12টা ক্লাসে কভার করেছি। দেখেন এক্সেল এর প্রথম ক্লাস একবারে বিগিনার থেকে, ইন্টারফেস থেকে আমরা শুরু করব। যেটা বলছি ইন্টারফেস, ফান্ডামেন্টাল ইন্টারফেস দেখাবো। তারপর আমরা ডিসিশন কিভাবে মেক করবেন, কিভাবে আপনারা ফাংশন গুলো ইউজ করবেন, ফাংশনের কাজ দেখাবো। তারপর লুকআপ ফাংশন আছে সেগুলো দেখাবো। অটো
কিভাবে করব, কিভাবে অটোমেটিক রিপোর্ট গুলো আমার চেঞ্জ হবে। তারপর অ্যানালাইজ উইথ পিভট টেবিল। পিভট টেবিলের আজকে ক্লাস নিলাম ইন ডিটেল, আর পিভট টেবিল বেসিক, পিভট টেবিল স্কেচ, চার্ট, এগুলো সব চলে আসবে। তারপরে যদি দেখি আমরা এখানে 3টা প্রজেক্ট রেখেছি। এইচআর এ যারা কাজ করে হিউম্যান রিসোর্স নিয়ে, তাদের জন্য একটা ড্যাশবোর্ড 2 পেজে 2 ক্লাসে এটা কভার হবে, 2 ঘন্টা করে অলমোস্ট হবে আর কি ক্লাসগুলো, 1.5 থেকে 2 ঘন্টা। ইনভেন্টরির উপর ক্লাস আছে। আবার সেলস অ্যানালাইসিস, যারা সেলসে আগ্রহী তাদের জন্য এই নলেজ গুলো আপনারা ডিফারেন্ট ওয়েতে ডিফারেন্ট বিজনেস কেসে আপনারা ইউজ করতে পারেন। আর যদি বিস্তারিত মডিউল দেখতে চান, কোর্স ডিটেইলে গেলে আপনি এখানে বিস্তারিত মডিউল গুলো কিন্তু দেখতে পারবেন। অনেকের কাছে কিন্তু ক্লাসটা আজকের অনেক কঠিন মনে হবে, কারণ কি তারা একবারে বেসিক একটু হালকা পাতলা জানেন বা আগে করেছেন, তাদের জন্য কিন্তু সহজ হবে। হ্যাঁ, তবে আমি আশা করেছি করা যায়। তবে আপনারা যদি প্রথম থেকে অ্যালাইন থাকেন, তাহলে দেখা যায় এগুলো কভার আপ করতে পারবেন। আমি ডাটা সেট আর রেকর্ডেডটা দিয়ে দিব। জি বলুন, কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। আচ্ছা, আপনারা মেইন উদ্দেশ্য কি আসলে, একজন মাইক খুলে বলেন তো আজকে ক্লাসটা করার মেইন উদ্দেশ্য কি ছিল, পারপাসটা কি? আমি কিন্তু আপনাদের ডাটাও প্র্যাকটিস করেছি। যদি আমি দেখি, এই দেখেন, এই যে আমার ফর্মটা, এখান থেকে কিন্তু নট এট অল, কারা একবারে করেনি, কারা বেসিক, একটা পার্সেন্টেজ দেখেছি যে যারা একবারেই জানে না তাদের পরিমাণটা একটু বেশি, বেসিক জানে তাদের কাছাকাছি, আর ইন্টারমিডিয়েট বলতে পারেন 5% জানে মানুষ, এত কম। তো সেই হিসাবে ক্লাসটা ডিজাইন করা। এই ডাটা থেকেও কিন্তু আমি অ্যানালাইসিস করেছি। চাইলে আরো যদি ডিটেলস নিতাম, আরো কিছু অ্যানালাইজ করতে পারতাম, যে আপনারা কতজন এমপ্লয়েড পারসন, কতজন স্টুডেন্ট, সবকিছু অ্যানালাইসিস করা যায়, কে কোন এলাকার, সেগুলো অ্যানালাইজ করা যায় ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে। কারো কোনো কোয়েরি আছে? একটু কাইন্ডলি বলুন, যে হাত তুলেছেন। এমনি আমি থ্যাংক ইউ। কোনো কোয়েরিজ নেই, আশা করি আপনি রেকর্ডিং ক্লাসটা দিলে আরো বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাব। আর আপনার বোঝানোর ধরনটা আমার খুবই ভালো লেগেছে। আমি একজন এমপ্লয়েড পারসন, আমি মোস্ট অফ দ্য থিংসই জানি, বাট আপনি যেভাবে এক্সপ্লেন করলেন আমার কাছে এটা খুবই হেল্পফুল মনে হচ্ছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আপনার ক্লাসটা অনেক ভালো লাগছে এবং আমিও একজন এমপ্লয়েড পারসন। আপনার বিষয়গুলো খুব ভালো লাগছে, বোঝানোর ধরনটাও সুন্দর ছিল। ইনশাল্লাহ উই আর ডু ইট। একটু কাইন্ডলি আরেকবার যদি কোশ্চেনটা করতেন, আমার নেটটা একটু প্রবলেম দিচ্ছিল আনফরচুনেটলি, সরি। শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, কোশ্চেন করে নাই আসলে, মানে ক্লাসটা অনেক ভালো লাগছে সেটাই বলছিলাম, এবং আশা করি যেভাবে শিখেছেন এটা মনে রাখতে পারবো ইনশাল্লাহ, এবং প্রফেশনাল লাইফে এটা কাজে লাগবে আর কি। জি জি, অনেক ধন্যবাদ। আজকের ক্লাস কে কত পার্সেন্ট বুঝেছেন জাস্ট একটু কমেন্টে বলে দেন, পার্সেন্টেজটা বলে দিন। যারা নতুন তারা একটু কম বুঝবেন, সেটাই স্বাভাবিক। জি, আহ দীপা আপু বলেন। 100%। ভাই অনেক ধন্যবাদ। আসলে এটা জানি, তবে আবার একটু হচ্ছে কি রিভাইজ দিচ্ছিলাম যে কি ভুলে গেলাম, কি মনে আছে এটার জন্য। আর আমি আপনাদের বুট ক্যাম্পে হচ্ছে যুক্ত আছি, তো তো এটা আমাকে আরো ইন্ট্রেস্ট করেছে, এবং আপনার বোঝানোর ধরনটা আসলে অনেক সুন্দর। এরকম কিছু ক্লাস নিলে আমাদের জন্য ভালো হয়। হ্যাঁ, থ্যাংক ইউ। জি ইনশাল্লাহ আমরা ডাটা সলিউশন 360 এর পক্ষ থেকে চেষ্টা করব মাঝে মাঝে বিভিন্ন টপিক নিয়ে। আসলে ইন ডিটেইলে আসলে বোঝানো গেলে এক ক্লাসে কখনোই সম্ভব না।
আর দেখা গেল যে আপনারা অবশ্যই আমাদের স্টুডেন্ট আছেন, কি পরিমাণ আসলে আপনারা কেমন শিখছেন যদি একটু বলেন আপনার কথা। কোন ব্যাচে আছেন আপনি দীপা আপু? এই যে নতুন যে, হ্যাঁ হ্যাঁ, নতুন যেটা শুরু 18 হলো বুট ব্যাচে? ক্যাম্পের হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, যাক 18 খুবই ভালো। নাকি 19 মেবি। 19, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা যাক ওটাতে আছি। যাক হ্যাঁ, আপনাদের ওকে। প্রচেষ্টাটা অনেক সুন্দর। আমি আসলে প্রথমে সন্দেহ করেছিলাম যে এটা আসলে কি স্ক্যাম টাইপের কিছু কিনা। হ্যাঁ, আমি অনেকবার নক করেছিলাম, আপনাদের থেকেও আমি ভালো রেসপন্স পেয়েছি, দ্যাটস আমি যুক্ত হয়েছি। তো দেখলাম না, দেখে আবার খুবই ভালো, খুবই ভালো, এবং আমি আমার কিছু ফ্রেন্ডকেও রিকমেন্ড করেছি এটার জন্য, এবং আমার থ্যাংক কলিগদের। ইউ আপু, খুবই ভালো এটা। থ্যাংক ইউ ওয়েলকাম থ্যাংক ভাই। ইউ। এগুলো জিনিসগুলো যদি আপনাদের প্রফেশনাল লাইফে আপনারা ইউজ করেন, দেখবেন যে একটা কোম্পানির ডিসিশন মেকিং নেওয়া, এখানে কিন্তু কোনো ক্যালকুলেশন নাই, আহামরি যে আপনার স্ট্যাটিস্টিক্যাল নলেজ লাগবে, বিষয়টা এমন না। আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে অনেক ইনফরমেশন বের করে দিতে পারেন খুব সহজে, অ্যাকুরেট ইনফরমেশন, এখানে ভুলের কোনো, এরর খাওয়ার কোনো সম্ভাবনা নেই। জি আপু, আয়শা আপু কমেন্টে বলেছেন বুট ক্যাম্পটা এক্সেলটা কি বেসিক টু অ্যাডভান্স থাকবে? এক্সেলটা একটু প্রফেশনাল পর্যায়ে। বুট ক্যাম্পে যদি বলি ওইখানেও সেম জিনিস থাকবে, তবে ওইখানে 2টা প্রজেক্ট থাকবে, আপনি এখানে 3টা প্রজেক্ট পাচ্ছেন আরো ইন ডিটেল। আলোচনা হবে শুধু যেহেতু এক্সেলের। আর কারো কোনো কিছু জানার আছে? নাহলে আমরা শেষ করতে পারি ইনশাআল্লাহ। এখন শুনতে পাচ্ছেন মেবি? না ভাইয়া, আজকে আমরা মনে করি শেষ করতে পারি, কেউ তো কথা বলে না। এক্সট্রিমলি সরি, লাস্ট পর্যায়ে এসে আমার নেট চলে গেল। আমি আপনাদের সাপোর্টিং মেন্টর হিসেবে আছি এক্সেল কোর্সে, আর হচ্ছে যে ডাটা অ্যানালিস্ট জব রেডি বুট ক্যাম্পেও। আমার জার্নির কথা যদি বলি, অলমোস্ট বলতে গেলে আমি এক্সেল নিয়ে কাজ করতেছি 1 বছর ধরে, বাট 1 বছরে কন্টিনিউয়াস লার্নার যদি বলেন, রেগুলার আমার প্র্যাকটিস থাকে। তো সেই ক্ষেত্রে আমার ইনডেপথ নলেজ গুলো আমি আপনাদের সাপোর্টিং এ দেওয়ার চেষ্টা করি। বিভিন্ন ধরনের কোশ্চেন থাকে স্টুডেন্টদের, বিভিন্ন ধরনের বিগিনার ফ্রেন্ডলি থেকে ইন্টারমিডিয়েট। তো তাদের চেষ্টা করি যে আমাদের ক্লাসের সাথে অ্যালাইন করে দেওয়া। দাদা যে ক্লাস নেয় তার বলতে গেলে 19 বছরের এক্সপিরিয়েন্স আছে এইচআরে, তো সে ডিফারেন্ট নলেজ নিয়ে নেওয়া একজন পার্সন, তার থেকে আমি শিখেছি। আপনারা চাইলে সেইখানে তার কাছে হাত ধরে কিন্তু আপনাদের যাত্রাটা শুরু করতে পারেন। তো আমি সাপোর্টিং হিসাবে থাকবো, আপনাদের যে জায়গাগুলো ল্যাকিংস থাকবে, ভুল থাকবে, সেগুলো আমি ক্লিয়ার করে আপনাদের নতুন ডাটা সেট দিয়ে ডিফারেন্ট ওয়েতে শিখাবো আর কি। জি অবশ্যই রেকর্ডিং প্রোভাইড করবো। আর যদি কেউ কোনো কনফিউশনে থাকেন যে কি দিয়ে শুরু করবেন, তাহলে আমার নাম্বারটা আমি গ্রুপে দিয়ে দিব, আমার সাথে বিস্তারিত কথা বলতে পারেন। আপনি যদি চান, আগ্রহী হন বা আপনার প্রফেশনাল লাইফে আছেন, সে চাইলে তার স্কিলটা আরো ডেভেলপ করতে পারেন, অন্যদের থেকে একটু বেটার ওয়েতে নিজেকে প্রেজেন্টেশন করতে পারেন কোম্পানির কাছে। আর যদি কেউ স্টুডেন্ট অবস্থায় থাকেন, তাদের আমি বলবো অন্তত স্টুডেন্ট অবস্থায় একটা বেসিক নলেজ আছে, কারণ কোনো কোম্পানি কাজ করে না। আর আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।